আলোর রোশনাইয়ে ঝলমল করা হলের মাঝখানে যখন একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর হতে চলেছিল, ঠিক তখনই কোটিপতির নজর হঠাৎ সেই মেয়েটির ওপর গিয়ে পড়ল যে একসময় গ্যারেজে ইঞ্জিন ঠিক করার জন্য ঘুরে বেড়াত, যাকে ৬০ জন ইঞ্জিনিয়ারও ঠিক করতে পারেনি। পুরো সভাগৃহ নিস্তব্ধ হয়ে গেল। পেশান প্রতি এই সম্মানের পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়েছিল, যা ওই মেয়েটি এবং পুরো গ্রুপের ভাগ্য বদলে দিতে পারত? আসুন শুনি সেই গল্প। বিলাসবহুল স্লিপার বাসের ইঞ্জিন থেকে খড়খড় শব্দ হল। কিছুক্ষণের জন্য নিঃশ্বাস আটকে গেল এবং তারপর সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেল। পেছনে ফেলে গেল এক ভারী নীরবতা, যা অনুভব করা যাচ্ছিল। ওয়ার্কশপে পাখার ঘরঘরানিও সেই উত্তেজনাকর স্তব্ধতা ভাঙতে পারছিল না। শ্রমিক, মেকানিক এবং অপেক্ষারত যাত্রীদের ডজন ডজন চোখ সেই বিশাল বাসের ওপর আটকে ছিল, যা ন্যাশনাল হাইওয়ের পাশে তৈরি ওয়ার্কশপের মাঝখানে দাঁড়িয়েছিল। মানুষ গোল হয়ে দাঁড়িয়েছিল এবং প্রত্যেককে অসহায় মনে হচ্ছিল। ঠিক তখনই একটি দীর্ঘশ্বাস শোনা গেল। মিস্টার মালহোত্রার গাড়ি আবার ওয়ার্কশপের দরজায় নষ্ট হয়ে গেছে। এটি একটি ছোট বাক্য ছিল, কিন্তু বাতাস চিরে আসা কোনো তলোয়ারের মতো লাগল, যাতে সবাই চুপ হয়ে গেল। গুজব বাতাসের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল। ওয়ার্কশপের গেট থেকে শুরু করে বাজারের মোড়ে চায়ের দোকান পর্যন্ত সবাই কানাকানি করছিল। প্রায় ৬০ জন ইঞ্জিনিয়ার এবং ওস্তাদ নিজ নিজ শিফটে কাজ করে দেখে নিয়েছিলেন, কিন্তু কেউ রোগ ধরতে পারেনি। সুনিতা চাচি, যিনি চা বিক্রি করতেন, তিনি নিজের চায়ের কেটলির পাশে ঝুঁকেছিলেন। ওনার নজর সেই রোগা পাতলা মেয়েটির ওপর ছিল, যে মেঝে পরিষ্কার করতে ব্যস্ত ছিল। চাচির চোখে হঠাৎ চমক চলে এলো, যেন তিনি আভাস পেয়ে গেছেন যে অস্বাভাবিক কিছু হতে চলেছে। ভিড়ের ঠিক মাঝখানে পরিবহন টাইকুন মিস্টার মালহোত্রা চুপচাপ সব দেখছিলেন। ওনার উচ্চতা ও গঠন মজবুত ছিল। সাদা শার্ট ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু মুখে প্রশান্তি ছিল। ওনার কাছে কোম্পানির সম্মান যে কোনো সম্পত্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওনার পাশে ওয়ার্কশপের ফোরম্যান রমেশ মুখ লাল করে দাঁড়িয়েছিল এবং হাতে নোটপ্যাড শক্ত করে ধরেছিল। তার নিজের অপমানের ভয় ছিল। ভয় ছিল যে এত বড় ওয়ার্কশপের পুরো টিম কিছু করতে পারছে না। ভিড়ের মধ্যে আনিয়া নামের সেই মেয়েটি, যার জামাকাপড় পুরনো ছিল এবং পরিষ্কার করার পর হাতে তখনও তেল লেগেছিল, সে অস্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখগুলো চকচক করছিল, যা তার সাধারণ রূপ থেকে একেবারেই আলাদা ছিল। অনেকদিন ধরে সে একটি সম্মানজনক কাজ করার ইচ্ছা রাখত। সে চেয়েছিল তাকে যেন তার ক্ষমতার জন্য চেনা হয়, দয়ার কারণে নয়। এটি এলাকার সবচেয়ে বড় ওয়ার্কশপ ছিল, যা হাইওয়ের একদম কাছে ছিল, এবং টিনের ছাদে সূর্যের তপ্ত রোদ পড়ছিল, যার ফলে ভেতরে গরম বেড়ে গিয়েছিল। পোড়া তেলের গন্ধ গরমের সাথে মিশছিল এবং বাইরে রাস্তায় বাসের হর্নের আওয়াজ ধাবার বাসনের ঝনঝনানির সাথে মিশে যাচ্ছিল। গরম গরম সিঙ্গারা আর চা তৈরি আছে, কেউ নেবে? ক্যান্টিন থেকে কারির সুগন্ধ আসছিল। অনেক শ্রমিক খাবার খেতে খেতেও সেই বাসটিকে দেখছিলেন, যা এখনও ঠিক করা সম্ভব হয়নি, এবং তাদের মন আগুনের মতো জ্বলছিল। ছুটির সময় বাসের অপেক্ষা করা যাত্রীরা গেটের বাইরে অস্থির হয়ে দাঁড়িয়েছিলেন। ড্রাইভার মাথা নিচু করে মিস্টার মালহোত্রাকে অনুনয় ভরা স্বরে বলল, স্যার, আমাকে আরেকটু সময় দিন। যাত্রীরা খুব তাড়াহুড়ো করছিল। বাসের চাকা জ্যাম করে দেওয়া হয়েছিল, ব্যাটারি লক করে দেওয়া হয়েছিল, সুরক্ষা শঙ্কু সেফটি কোনস লাগানো হয়েছিল এবং প্রবেশদ্বারে সুরক্ষা এসওপি বোর্ড ঝুলছিল। গ্লাভস এবং সুরক্ষা চশমার বক্স বখনো ভরা ছিল, কিন্তু পুরো প্রক্রিয়া এবং সরঞ্জাম থাকা সত্ত্বেও মেকানিকদের দল হার মেনে নিয়েছিল। আনিয়া একটি দীর্ঘশ্বাস নিল এবং সামনে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। যদি আপনি অনুমতি দেন, তবে আমি প্রক্রিয়া অনুযায়ী এটি আবার পরীক্ষা করতে চাই। পুরো ওয়ার্কশপে শোরগোল পড়ে গেল। রমেশ চোখ রাঙিয়ে ভারী গলায় বলল, তুমি কি জানো যে এটি ছোঁয়ার কথা বলছো? এটি কোনো রসিকতা নয়, আনিয়া। আনিয়া পিছিয়ে গেল না। তার উজ্জ্বল চোখ সরাসরি তাকিয়েছিল। আমি আপনার তত্ত্বাবধানে এসওপি অনুযায়ী কাজ করব। একটি পদক্ষেপও এদিক ওদিক হবে না। যদি আরও নষ্ট হয়, তবে আমি দায়িত্ব নিচ্ছি। মিস্টার মালহোত্রা নিজের ভ্রু কুঁচকালেন এবং ওনার নজর প্রগতি বোর্ড থেকে সরে আনিয়ার মুখের উপর গেল। তিনি সেই মেয়েটির চোখে এক বিরল আত্মবিশ্বাস দেখলেন। তিনি ঘুরে সুরক্ষা বিভাগকে নির্দেশ দিলেন, আরও সুরক্ষা শঙ্কু লাগাও এবং একে চশমা ও গ্লাভস দাও। রমেশ, তুমি ৩০ মিনিট পর্যন্ত একে নজরদারি করো। ওয়ার্কশপের পরিবেশ হঠাৎ থমকে গেল। রমেশ দাঁত কিরমির করে নিজের বিরক্তি চেপে বলল, ঠিক আছে, আমি নজরদারি করব, কিন্তু মনে রেখো, যদি একটি পদক্ষেপও ভুল হয় তবে সাথে সাথে থেমে যাবে। আনিয়া মাথা নাড়ল, গ্লাভস ও চশমা পরল
এবং তারপর বাসের নিচে ঝুঁকে গেল। সুরক্ষা অফিসারের পেনে শব্দ শোনা গেল যখন তিনি চেকলিস্টের প্রতিটি ধাপে টিক দিচ্ছিলেন। রমেশ হাত বেঁধে পাশে দাঁড়িয়েছিল, মুখ শক্ত এবং নজর এমন যেন সামনের জনকে পুড়িয়ে দেবে। পুরো ওয়ার্কশপে নিস্তব্ধতা ছেয়ে গেল, এমনকি সুনিতা চাচিও বিক্রি বন্ধ করে দিলেন এবং নিজের ঝুড়ির হাতল শক্ত করে ধরলেন। আনিয়া মাথা তুলল এবং পরিষ্কার গলায় বলল, আমি জ্বালানি লাইনের চাপের পুনরায় পরীক্ষা করব এবং তারপর স্ক্যানারে ডেটা মিলিয়ে দেখব। আপনি কি আমাকে শুরু করার অনুমতি দিচ্ছেন? মিস্টার মালহোত্রা তার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়লেন। শুরু করো। বাইরে গেট থেকে চাওয়ালার আওয়াজ এবং সিঙারার সুগন্ধ ভেতরে আসছিল। কিছু শ্রমিক নিজেদের মধ্যে কানাকানি করতে লাগল। মেয়ে মানুষকে এই ভারী যন্ত্রপাতি সামলাতে পারবে? সুনিতা চাচি ধীর গলায় নিজেকে বললেন, কেউ সারা জীবন ধনী থাকে না, আর কেউ সারা জীবন গরিব থাকে না। কে জানে, আজ হয়তো ওর ভাগ্য বদলে যাবে। ওয়ার্কশপে নীরবতা ছিল এবং সবার নজর আনিয়ার ওপর আটকে ছিল। সে বাসের সামনে দাঁড়িয়েছিল, যেখানে ব্যাটারি লক ছিল, এবং লাল সুরক্ষা টেপ এটি মনে করিয়ে দেওয়ার জন্য লাগানো ছিল যে অনুমতি ছাড়া কেউ পার হবে না। উপরের ছাদের পাখা দ্রুত চলছিল এবং তার ব্লেডগুলো এমনভাবে নড়ছিল যেন অক্ষ থেকে বেরিয়ে আসবে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। শ্রমিকদের কপালে ঘাম চকচক করছিল এবং প্রত্যেকে নিঃশ্বাস বন্ধ করে পরের পদক্ষেপের অপেক্ষা করছিল। খুঁটিতে ঝোলানো শিফট চার্ট সেই মেকানিকদের নামে ভরা ছিল যারা অনেক শিফটে কাজ করেছিলেন, কিন্তু কেউ বাসের রোগ খুঁজে পাননি। তেল ও ঘামে লেখা শব্দগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল। বাইরে গেটে সুনিতা চাচি ধীরে মাথা নাড়লেন এবং ফিসফিস করে বললেন, মনে হয় এবার অনেক মানুষের অহংকারে আঘাত লাগতে চলেছে। আনিয়া আর কিছু বলল না, তার নজর শান্ত কিন্তু দৃঢ় ছিল। সে জানত যে তার এই পদক্ষেপ পুরনো মেকানিকদের, বিশেষ করে রমেশের অহংকারে আঘাত করবে। রমেশ টিপ্পনি কেটে বলল, এটি শেখার জায়গা নয়, তুমি নিজেকে কি ভাবো যে আবার পরীক্ষা করার দাবি করছো? আনিয়া কথা এড়িয়ে গেল না এবং সংযত স্বরে বলল, আমি শুধু প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করার অধিকার চাইছি। আপনি আমার প্রতিটি পদক্ষেপ নজরদারি করতে পারেন। মিস্টার ভার্মা, যিনি একজন অভিজ্ঞ মেকানিক ছিলেন, খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন এবং ওনার মুখে একটি ফিকে হাসি ছিল। ধরে নাও, তুমি যদি আরও নষ্ট করে দাও তবে কে দায়ী হবে? মিস্টার মালহোত্রা শান্তভাবে বললেন, আমি দায়ী। এর মানে হল সে প্রক্রিয়ার সঠিক অনুসরণ করছে এবং কোনো সুরক্ষা ধাপ বাদ দিচ্ছে না। ওনার কথায় পুরো ওয়ার্কশপে কানাকানি শুরু হল। কিছু মানুষের নিঃশ্বাস থমকে গেল, কারণ এখন ফয়সালা বড় মালিকের হাতে ছিল। মিস্টার মালহোত্রা আরও বললেন, ধীর কিন্তু স্পষ্ট স্বরে, সবচেয়ে আগে সুরক্ষা হওয়া উচিত। সুরক্ষা চশমা, গ্লাভস, ব্যাটারি লক, চাকার নিচে গুটকা, চক্স এবং প্রেশার গেজ তৈরি থাকা উচিত। ওবিডি স্ক্যানার কানেক্ট থাকা উচিত। আর মনে রেখো, কেবল 30 মিনিট। রমেশ, তুমি সাথে নজরদারি করো। রমেশ না চাইতেও মাথা নাড়ল। সে দ্রুত লগবুকে লিখল, নজরদারির সাথে পরীক্ষা। পেনের নিদ কাঁপছিল এবং হাতের লেখা কাগজে গভীর হয়ে বসে গেল, যেন সে তার সারা রাগ ওতেই উগরে দিয়েছে। আনিয়া টুলবক্সের কাছে গেল এবং প্রতিটি সরঞ্জাম ছুঁয়ে দেখল। সে বিনম্রভাবে অনুরোধ জানাল, আমার পাইপ এবং তার খোলার জন্য একটি পরিষ্কার ট্রে চাই। তারপর সে জোরে বলল, যাতে সবাই শুনতে পায়, আমি ক্রম অনুসারে এগিয়ে যাব। প্রথমে চাপ মাপা, তারপর লিক পরীক্ষা, তারপর এরর কোড মেলানো এবং তারপর ইঞ্জিনের শব্দের সাথে তুলনা করা। তার কথা স্পষ্ট শোনা গেল, যেন পুরো ওয়ার্কশপের সামনে কোনো প্রতিজ্ঞা নিচ্ছে। রমেশ মুখ বাঁকালো এবং চ্যালেঞ্জ দিয়ে বলল, যদি 30 মিনিটের বেশি হয় তবে বুঝবে শেষ। মিস্টার মালহোত্রার মুখের ভাব বদলাল না। সময় সুরক্ষা ধাপ পূর্ণ হওয়ার পর শুরু হবে, তার আগে নয়। রমেশ এই জবাবে চুপ হয়ে গেল এবং কিছু বলতে পারল না। পুরো ওয়ার্কশপে শূন্যতা ছিল। সিদ্ধান্তের মুহূর্ত পুরোপুরি মালিকের পক্ষে ছিল। আনিয়া একটি দীর্ঘশ্বাস নিল এবং নিচে ঝুঁকে টর্চ তুলল। তার ছোট হাত কিন্তু দৃঢ় ছিল এবং তাতে সামান্যতম কম্পন ছিল না। সে বাসের নিচে হাঁটুর ওপর ভর দিয়ে বসল। টর্চের আলো তেল মাখা কংক্রিটের মেঝেতে চকচক করতে লাগল। কেউ কিছু না বললেও সবাই তাকে নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। সে রমেশের দিকে ঘুরে পরিষ্কার গলায় বলল, আমি জ্বালানি লাইন থেকে শুরু করব এবং তারপর ওয়ারিং পর্যন্ত যাব। স্যার, দয়া করে ক্রম নিশ্চিত করুন। রমেশ এক মুহূর্তের জন্য থামল। তার চোখে তখনও সন্দেহ ছিল। অবশেষে সে অনিচ্ছা সত্ত্বেও বলল, করো। বাইরে গেটে এক তরুণ শ্রমিক তার বন্ধুর কাছে বিড়বিড় করল, যদিও সঠিক পদ্ধতি অবলম্বন করে, তবে আমাদের সত্যি নিজেদের পরীক্ষা করার পদ্ধতি পুনরায় দেখতে হবে। সুনিতা চাচি নিজের চায়ের গ্লাস সুরক্ষা শঙ্কুর পাশে রাখলেন এবং পাশের ব্যক্তির সাথে নিচু গলায় বললেন, সঠিক আর ভুল কাজ করার পদ্ধতি থেকে বোঝা যায়, মুখ দিয়ে বলা থেকে নয়।
বাইরের রাস্তা থেকে বাতাসের ঝাপটা এলো, যা নিজের সাথে গরম আর ধুলো নিয়ে এলো। কিন্তু ওয়ার্কশপের ভেতরে এই সময় প্রতিটি নজর একটি মেয়ের ওপর ছিল। এমন একটি মেয়ে যার শৌখিন শব্দের প্রয়োজন ছিল না, শুধু নিজের হাত আর পেশার ওপর ভরসা ছিল, যাতে সে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে যেখানে দক্ষ মেকানিকরা হার মেনেছেন। ইন্সপেকশন লাইট জ্বালানো হলো এবং হলুদ আলো কংক্রিটের মেঝেতে পড়ল, যাতে গরম আরও বেড়ে গেল। আনিয়া নিচে ঝুঁকল, তার ছোট হাত সুরক্ষা গ্লাভসে ঢাকা ছিল এবং তার নিঃশ্বাস ধীর ও স্থির ছিল। তার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন সেই স্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল, যা পুরো ওয়ার্কশপে ছেয়েছিল। মানুষ গোল হয়ে দাঁড়িয়েছিল এবং তাদের নজর সেই রোগা পাতলা মেয়েটির প্রতিটি নড়াচড়ায় আটকে ছিল। বাইরে হাইওয়েতে ট্রাকগুলো গুম গুম করে চলে যাচ্ছিল, কিন্তু এখানে ডজন ডজন মানুষ এমন নীরব ছিল যেন কেউ বাতাসই থামিয়ে দিয়েছে। লগবুকে সেই পরীক্ষার ধাপগুলোর তালিকা ঠাসা ছিল, যা প্রায় ৬০ জন মেকানিক পালাক্রমে করেছিলেন। তারা ফিল্টার বদলানো থেকে শুরু করে চাপ মাপা এবং বিদ্যুতের পরীক্ষা পর্যন্ত সব কিছু চেষ্টা করেছিলেন। কিন্তু বাসটি ছিল জেদি, স্টার্টই হচ্ছিল না। কাগজ কুচকানো আর কালিতে মাখামাখি ছিল, যা পুরো গ্রুপের অসহায়ত্বের প্রমাণ ছিল। রমেশ হাত বেঁধে দাঁড়িয়েছিল, চোখ কুঁচকানো ছিল এবং নজর গিটারের তারের মতো টানা ছিল, যা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। প্রত্যেকেই বুঝতে পারছিল যে একটি ছোট ভুল আর আনিয়াকে সাথে সাথে বের করে দেওয়া হবে। সে এই কথা ভালোভাবেই জানত, কিন্তু ঘাবড়াল না। তর্ক করার বদলে সে প্রমাণ করার জন্য মৌনতার পথ বেছে নিল। আনিয়া নিজেকে বলল, বেশি কথা বলার দরকার নেই, আমার হাত আর ফলাফল জবাব দেবে। সেই স্পষ্ট ও দৃঢ়ভাবে ধাপে ধাপে প্রক্রিয়া শুরু করল। প্রধান মেরামত এলাকায় সুরক্ষা শঙ্কু লাগানো হয়েছিল, অ্যান্টি স্লিপ ম্যাট বিছানো হয়েছিল এবং সরঞ্জাম পরিষ্কার ট্রেতে রাখা হয়েছিল। প্রতিটি বিবরণ সুশৃঙ্খল ছিল। জ্বালানি প্রেশার গেজ সঠিকভাবে রাখা হয়েছিল এবং ওবিডি স্ক্যানার আগেই কানেক্টেড ছিল। ব্যাটারি ঠিক অ্যাডলপ ছিল এবং জ্যাককে চ্যাসিসের নিচে মজবুতভাবে লাগানো হয়েছিল। পরিবেশ এতটাই ভারী হয়ে গিয়েছিল যে কেবল ছাদের পাখার আওয়াজ আর গরম মেঝেতে পড়া ঘামের শব্দ শোনা যাচ্ছিল। আনিয়া মনোযোগ দিল এবং প্রতিটি খুঁটিনাটি পরীক্ষা করল। তার গলা নিচু কিন্তু স্পষ্ট ছিল। রমেশ স্যার, দয়া করে সুরক্ষা ভাল্ভ নিশ্চিত করুন। রমেশ নাক সিটকালেন এবং রুক্ষভাবে মাথা নাড়লেন। সে প্রেশার গেজ লাগাল, লক খুলল এবং স্টার্ট করার চেষ্টা করার সময় কাঁটা অস্বাভাবিকভাবে কাঁপতে দেখল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে ধীরে বলল, চাপ স্থির নেই, আগে ফুয়েল লাইনের পরীক্ষা করতে হবে। সে ক্রম অনুযায়ী পাইপগুলো সরাল এবং সেগুলো ধীরে পরিষ্কার ট্রেতে রাখল। পাইপের মাথাগুলো পরিষ্কার করা হলো এবং প্রতিটি ক্ল্যাম্পের বারিকি দিয়ে পরীক্ষা করা হলো। কেবল একটি খুব ছোট অংশ, যার ওপর কারোর নজর পড়েনি, হালকা চাপা ছিল। উচ্চ গতিতে কেবল সেই সংকুচিত জায়গাটি জ্বালানি আটকে দেবে, যাতে লোড কমে যাবে। সে ধীরে মাথা নাড়ল। প্রথম খোঁজ স্পষ্ট হয়ে গিয়েছিল। থামা ছাড়াই আনিয়া ওয়্যারিংয়ের পরীক্ষা জারি রাখল। সে ভোল্টেজ ড্রপ মিটার লাগাল এবং তারপর কানেক্টর সরাল। আলোর নিচে সংযোগবিন্দু কালো এবং ঝাপসা দেখা গেল। সে সাবধানতার সাথে সেটি পরিষ্কার করল, আবার ক্ল্যাম্প করল এবং পুরো ওয়ার্কশপকে সংক্ষেপে বুঝিয়ে বলল, সংযোগ নষ্ট আছে, সিগন্যাল কাঁপছে এবং মেশিন ভুল বলছে। মিস্টার মালহোত্রা ধীরে মাথা নাড়লেন। ওনার নজর আরও গভীর হল। ওনার এই বিষয়ে মাথা ব্যথা ছিল না যে সে কতটা বলে, বরং ওনার লক্ষ্য ছিল সে প্রমাণ এবং যৌক্তিক ব্যাখ্যা কিভাবে পেশ করে। শেষ ধাপে সে ওবিডি আবার কানেক্ট করল। স্ক্রিনে পুরনো এরর কোড দেখা গেল। সে সেটি মুছে দিল এবং টেস্ট মোড আবার শুরু করল। সে নিজের মাথায় ইঞ্জিনের কাছে ঝুঁকল এবং ভারী আওয়াজের মধ্যে প্রতিটি খড়খড়ানি শুনল। শুনতে শুনতে সে চাপের পরিসংখ্যান তুলনা করল। কিছু সেকেন্ড পরে সে সিদ্ধান্তে পৌঁছাল, এটি ডাবল ফল্ট, ডুয়াল ফল্ট, ফুয়েল লাইনে বাধা এবং বিদ্যুতের সিগন্যালে গোলমাল। তার স্পষ্ট ঘোষণায় পুরো ওয়ার্কশপে কানাকানি হতে লাগল। রমেশ গলা পরিষ্কার করল এবং এখনও মানতে রাজি ছিল না। বলার কথা তো যে কেউ বলতে পারে। আনিয়া মাথা তুলল, তার চোখে আগুনের মতো চমক ছিল। আমি এটি আবার লাগাবো এবং স্ট্যান্ডার্ড টর্ক অনুযায়ী টাইট দেব, তারপর ইঞ্জিন স্টার্ট করব। যদি তাও কাঁপুনি হয় তবে আমি দায়িত্ব নিচ্ছি। মিস্টার মালহোত্রা সরাসরি রমেশের দিকে তাকালেন। ওনার গলা শান্ত কিন্তু কঠোর ছিল। টর্ক অনুযায়ী টাইট দাও, আমি আর রমেশ নজরদারি করছি। রমেশ ঠোক গিলল এবং তর্ক করার সাহস করল না। আনিয়া কাজ শুরু করল। ত্রুটিপূর্ণ পাইপের অংশ বদলাল, বিদ্যুতের সংযোগগুলো পরিষ্কার করল এবং প্রতিটি অংশ আবার লাগাল।
উত্তেজনার কারণে তার হাত একটু কাঁপছিল, কিন্তু প্রতিটি নড়াছড়া মান অনুযায়ী ছিল এবং কোনো ধাপই বাদ পড়েনি। টর্ক লগবুকে নোট করার পর সে উঠে দাঁড়াল এবং নিজের হাত সেই কাপড়ে মুছল যা তেলে কালো হয়ে গিয়েছিল। সে ঘুরল এবং দৃঢ় কণ্ঠে বলল, টেস্ট করার অনুমতি চাই। সুরক্ষা টিম সংকেত দিল এবং ড্রাইভার কাঁপতে কাঁপতে ইগনিশন সুইচে আঙুল রাখল। পুরো ওয়ার্কশপ যেন নিঃশ্বাস বন্ধ করে নিল। প্রতিটি চোখ সেই মুহূর্তের অপেক্ষা করছিল যখন বাস স্টার্ট হবে। সুনিতা চাচি সুরক্ষা শঙ্কুর পাশে প্লাস্টিকের চেয়ার টেনে বসে পড়লেন এবং বিড়বিড় করলেন, এটি কপাল নয়, কাজ করার ধরন দেখলে বোঝা যায়। এক প্রবীণ শ্রমিক নিজের বন্ধুকে ধীরে বললেন, যদি বাস ঠিকঠাক চলে তবে আমাদের সত্যি নিজেদের পরীক্ষা করার পদ্ধতি বদলাতে হবে। ছাদের পাখা চলছিল, ঘাম ঝরছিল, কিন্তু কেউ চোখের পলক ফেলার সাহস করল না। সবাই সেই উত্তেজনাকর ক্ষণে অপেক্ষা করছিল। ওয়ার্কশপের টেস্ট এরিয়ায় লাল সতর্কতা বাতি জ্বলতে লাগল। মানুষ হলুদ রেখার পেছনে দাঁড়িয়েছিল এবং সবাই চুপ ছিল। সুরক্ষা টিম হাত তুলল। পরিবেশ অত্যন্ত উত্তেজনা করছিল। ড্রাইভার সিটে বসল এবং চাবি ঘোরাল। ইঞ্জিন স্টার্ট হওয়ার আওয়াজ এলো। প্রথমে একটু খড়খড় শব্দ হলো এবং তারপর হঠাৎ সেটি এক সমান ও ছন্দবদ্ধ শব্দে বদলে গেল। পুরো ওয়ার্কশপে হয়তোবা কেউ নিঃশ্বাস নিচ্ছিল না। সবার নজর সেই বিলাসবহুল স্লিপার বাসের উপর আটকে ছিল, যা এত মানুষকে অসহায় করে দিয়েছিল। লগবুকে সুরক্ষা টিমের নতুন স্বাক্ষর জ্বলজ্বল করছিল। ত্রুটিপূর্ণ পাইপ বদলানো হয়েছে, সংযোগ পরিষ্কার করা হয়েছে, স্ট্যান্ডার্ড টর্কে টাইট দেওয়া হয়েছে। ঠিক পাশে অন্য দুটি স্বাক্ষর স্পষ্ট ছিল। রমেশ এবং মিস্টার মালহোত্রা টেস্ট রান শুরু করার অনুমতি দিয়েছিলেন। কাগজের উপর কালো কালি কেউ অস্বীকার করতে পারত না। লক্ষ্য এখন খুব স্পষ্ট ছিল, তথ্য এবং ইঞ্জিনের আওয়াজ দিয়ে নিশ্চিত করা। এখন এটি কেবল মুখের কথা ছিল না, বরং নিরেট প্রমাণ ছিল। পুরো গ্রুপ জানত যে যদি ইঞ্জিন ঠিকঠাক চলে, ফুয়েল প্রেশার এবং আরপিএম স্থির থাকে, তবে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্ত কুসংস্কার নড়ে যাবে। পরীক্ষণ ক্ষেত্রটি ভালোভাবে ঘিরে রাখা হয়েছিল। সুরক্ষা শঙ্কু সমানভাবে লাগানো হয়েছিল। লাল টেপ টানা ছিল এবং এক্সস্ট ফ্যান ধোঁয়া বের করার জন্য দ্রুত চলছিল। বাসের সামনের অংশ দরজার দিকে ছিল এবং চাকাগুলোকে মজবুতভাবে জাম করা হয়েছিল। বাইরে থেকে হাইওয়েতে ট্রাকের আওয়াজ আসছিল, কিন্তু এখানে কেবল পূর্ণ একাগ্রতা ছিল। সুনিতা চাচি নিজের ঝুড়ি ধরে চোখের পলক না ফেলে দেখছিলেন। এবার তিনি কোনো রসিকতাও করলেন না। আনিয়া রেখার কাছে দাঁড়িয়েছিল, হাত একসাথে বাঁধা ছিল, আঙুল ঘামে ভেজা ছিল। বুক ধরফর করছিল, কিন্তু মুখে প্রশান্তি ছিল। মিস্টার মালহোত্রা প্রেশার গেজ এবং আনিয়ার মুখ দুটিই মন দিয়ে দেখছিলেন এবং ব্যাখ্যার অপেক্ষা করছিলেন। রমেশ গেজের একদম পাশে দাঁড়িয়েছিল। তার নজর তীক্ষ্ণ ছিল, কিন্তু চোখের গভীরে কৌতূহলের চমক ছিল। মিস্টার ভার্মা এখনও হাত বেঁধে দাঁড়িয়েছিলেন, ঠোঁটে হালকা হাসি ছিল এবং যে কোনো ভুল ধরার জন্য প্রস্তুত ছিলেন। সুনিতা চাচি একদম চুপ ছিলেন, যা ওনার স্বভাবের বিপরীতে ছিল। সুরক্ষা টিম পরিস্থিতি স্পষ্ট করার জন্য জোরে আওয়াজ দিল। ইঞ্জিনের আওয়াজ আবার এলো। ইঞ্জিন এখন আর খড়খড় করছিল না, বরং এক সমান ছন্দে চলছিল, গভীর এবং স্থির। আরপিএম কাটা স্থির স্তরে থেমে গেল এবং ফুয়েল প্রেশার গেজে কোনো অস্বাভাবিক নড়াচড়া হল না। কিছু শ্রমিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। আনিয়ার নজর গেজের ওপর ছিল। তারপর সে ইঞ্জিনের শব্দ শোনার জন্য মাথা ঝুঁকল এবং দৃঢ়ভাবে বলল, আইডলিংয়ে স্থির আছে, লোড বাড়ানোর অনুমতি চাই। সুরক্ষা টিম সংকেত দিল। ড্রাইভার অ্যাক্সিলারেটর চাপল। ইঞ্জিনের আওয়াজ ভারী হল, গোল এবং মসৃণ, এবং বাসের বডির কম্পন স্পষ্টত কমে গেল। রমেশ গেজের পাশে ঝুঁকল এবং অজান্তেই হোক কিন্তু মাথা নাড়ল। চাপ সঠিক আছে। মিস্টার ভার্মা এখনও হার মানতে রাজি ছিলেন না, বিড়বিড় করলেন, এখনও নিশ্চিত নয়, দেখি হাইলোডে কতক্ষণ টেকে। সময় ধীরে ধীরে কাটছিল, ঘড়ি ঘুরছিল এবং ইঞ্জিনের শব্দ মজবুত ছিল। আনিয়া ওয়ারিংয়ের কাভারটি হালকা ছুঁয়ে দেখল। তার হাত কাঁপছিল, কিন্তু গলা শান্ত ছিল। তাপমাত্রা স্বাভাবিক আছে। সে ড্রাইভারকে আবার আইডলিংয়ে আনার সংকেত দিল। আরও কয়েকবার বুক ধুকভুকানি শুনল এবং তারপর পরিষ্কারভাবে বলল, ডাবল ফল্ট ঠিক হয়ে গেছে। ফুয়েল লাইনে বাধা এবং বিদ্যুতের সংযোগে গোলমাল ছিল। এক নিস্তব্ধতা ছেয়ে গেল। কেউ কিছু বলল না। সবার নজর মিস্টার মালহোত্রার ওপর আটকে ছিল। তিনি ধীর কিন্তু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আগে পুরো টিম রোগ ধরতে পারেনি কেন? আনিয়া হালকা মাথা ঝোঁকাল এবং সংক্ষেপে স্পষ্ট উত্তর দিল, কারণ দুটি ত্রুটি একে অপরকে লুকিয়ে রাখছিল। যখন চাপ স্থির ছিল না, তখন লোকেদের পাম্প বা ফিল্টারের ওপর সন্দেহ হয়েছিল, কিন্তু বিদ্যুতের খারাপ সংযোগের কারণে মেশিন ভুল বলছিল, যাতে ভুল অনুমান করা হয়েছিল। এই ধাঁধা সমাধানের জন্য ইঞ্জিনের শব্দ শোনার সাথে সাথে তথ্যের মিল করা জরুরি ছিল। রমেশ লগবুকের দিকে তাকাল, কিছু সেকেন্ড চুপ থাকল এবং তারপর ধীরে মাথা নাড়াল। তার মুখ এখনও গম্ভীর ছিল, কিন্তু সে আর তর্ক করতে পারল না।
আশপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা কানাকানি করতে লাগল। তাদের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। মিস্টার মালহোত্রা আনিয়ার দিকে তাকালেন। ওনার গলা ভারী কিন্তু স্পষ্ট ছিল। আজ থেকে তুমি ছোটখাটো কাজ করবে না, ওয়ার্কশপে থাকবে এবং টেকনিক্যাল টিমে সামিল হবে। আমি দায়িত্ব নিচ্ছি। আনিয়া থমকে গেল, তার চোখ ভরে এলো। সে নিজের মুঠি শক্ত করল এবং সংক্ষেপে জবাব দিল, ধন্যবাদ স্যার। আর কোনো শব্দের প্রয়োজন ছিল না। ফয়সালা পরিষ্কার ছিল। এক প্রবীণ শ্রমিক সম্মানের খাতিরে টুলট্রে গুছিয়ে রাখলেন। এটি একটি ছোট কাজ ছিল, কিন্তু এটি স্বীকৃতি দেখানোর জন্য যথেষ্ট ছিল। আরও কিছু লোক একে অপরের দিকে তাকালো এবং প্রশংসার নিদর্শন হিসেবে মাথা নাড়াল। সুনিতা চাচি মুখে হাত দিয়ে হাসি চেপে ধীরে বললেন, বুদ্ধিমান তো বটেই, এখন আর কি বলার। মিস্টার ভার্মা সেখান থেকে চলে গেলেন। ওনার আওয়াজ নিচু হয়ে গেল, পরে দেখব ওয়ার্কশপের কি হয়। ওয়ার্কশপের পরিবেশ হালকা হয়ে গেল। সন্দেহের বোঝা সরে গিয়েছিল, কিন্তু কোথাও না কোথাও আরও একটি মেঘ গোপনে আসছিল, যা বলছিল যে চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। পরের দিন সকালে ক্যান্টিনে চামচ আর টিফিন বক্সে ধাক্কা খাওয়ার শব্দ আসছিল, সাথে মেঝেতে চটি ঘষার শব্দ, আর কারি, ডিম ও কফির গন্ধ সেই সংকীর্ণ জায়গায় ছড়িয়েছিল। আনিয়া এক কোণায় গুটিসুটি মেরে বসেছিল। তার উর্দিতে এখনও তেলের দাগ ছিল। কাল থেকেই সে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল, মাথা নিচু করে যাতে কারণ নজরে না আসে। কিন্তু এটি অনুভব করা কঠিন ছিল না যে অনেক চোখ চুরি করে তাকেই দেখছিল। ক্যান্টিনের দরজায় একটি অভ্যন্তরীণ নোটিশ টাঙানো ছিল, টেস্ট রানের পর বাস স্থিতিশীল চলছে। লেখার নিচে পর্যবেক্ষকদের স্বাক্ষর ছিল। যদিও তথ্য স্পষ্ট ছিল, কিন্তু প্রতিটি টেবিলে কানাকানি হচ্ছিল। নতুন এসেছে আর এত দাপট দেখাচ্ছে। এটি আধেক প্রশংসা আর আধেক টিপ্পনী ছিল, যা কানে ভেসে আসলো, কিন্তু পরিবেশকে ভারী করার জন্য যথেষ্ট ছিল। পুরো ক্যান্টিনে অনেক ধরনের বিচার উঠছিল। কারো বিশ্বাস ছিল, কারো সন্দেহ। আনিয়া চুপ থাকাই বেছে নিল এবং শুধু নিজের খাবারের ওপর নজর দিল। মনে মনে সে জানত যে একবার জেতা যথেষ্ট নয়। লোক দীর্ঘদিনের ফলাফল দেখে, কেউ একটি মুহূর্তকে সারা জীবন মনে রাখে না। ক্যান্টিন স্টেনলেস স্টিলের টেবিলগুলোতে চকচক করছিল এবং কোনায় জলের বয়লার গুনগুন করছিল। বাইরে আঙিনায় রোদ ছিল, কংক্রিটের মেঝে থেকে তাপ বেরোচ্ছিল। একটি ট্রাক ধীরে ধীরে পার্কিংয়ে এলো এবং ইঞ্জিনের আওয়াজ সেই কানাকানির পটভূমি হয়ে গেল। দেয়ালের কোনায় শিফট চার্ট লাগানো ছিল এবং তার নিচে অ্যালুমিনিয়ামের সাজেশন বক্স ছিল, যেটিতে আঁচড় ছিল কিন্তু তালা লাগানো ছিল। আনিয়া এখনও চুপচাপ বসে খাচ্ছিল। তার উজ্জ্বল চোখ সামনের কাজে নিবদ্ধ ছিল, সামনে রাখা খাবারে নয়। রমেশ পাশের একটি টেবিলে বসেছিল। সে চামচ জোরে রাখল এবং সপাটে কিন্তু ঠান্ডা গলায় বলল, এই পেশায় লোক দেখানো চলে না। একটি গাড়ি ঠিক করলে কিছু প্রমাণ হয় না। কাল যখন রাস্তায় নামবে তখন বোঝা যাবে। এই কথাটি এত জোরে বলা হয়েছিল যে অনেকেই শুনে নিল। এক শ্রমিক মাঝখানে বলে উঠল, একবার ঠিক করাও বড় কথা, আমরা তো অনেক কিছু ছেড়ে দিয়েছিলাম। অন্যজন ধীরে বলল, কিন্তু এটি কতদিন চলবে ঠিক নেই। পরিবেশ হঠাৎ উত্তেজনাকর হয়ে গেল। ঠিক তখনই মিস্টার ভার্মা দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালেন। ধীরে ধীরে ভেতরে এলেন। ওনার চোখ সরু ছিল এবং কণ্ঠস্বর সংযত কিন্তু যথেষ্ট চড়া ছিল। কোম্পানি ভাগ্যের ওপর চলতে পারে না। যখন আসল চাপ আসবে তখন বোঝা যাবে কে প্রক্রিয়ার অনুসরণ করতে পারে। টেবিলের চারপাশের কিছু লোক মাথা নাড়াল। ওই শব্দগুলো সন্দেহের বীজ বুনে দিল। আনিয়া নিজের টিফিন নিচে রাখল, মাথা তুলল এবং সরাসরি তাকাল। আমি দয়া চাইছি না, আমি কাজ করার জন্য আবেদন করেছি, প্রশংসা বা নিন্দা শোনার জন্য নয়। তার গলা চড়া ছিল না, কিন্তু এতটাই স্পষ্ট ছিল যে পাশে বসা লোকেদের ঘুরে তাকাতে হলো। সুনিতা চাচি চায়ের কেটলি নিয়ে যাচ্ছিলেন। এক মুহূর্তের জন্য থামলেন এবং দেখলেন। ওনার চোখে এখন কেবল কৌতূহল ছিল না, বরং কিছুটা সহানুভূতিও চকচক করছিল। ঠিক সেই সময় যখন পরিবেশ জমে গিয়েছিল, ভারী পদক্ষেপের শব্দ পাওয়া গেল। মিস্টার মালহোত্রা সেখানে চলে এলেন। তিনি বসলেন না বা সাথে সাথে কিছু বললেন না, শুধু শিফট চার্ট দেখতে থাকলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, আজ সকালে ন্যাশনাল হাইওয়েতে একটি কন্টেনার ট্রাক খারাপ হওয়ার খবর এসেছে। কোম্পানি সেটি ঠিক করার জন্য একটি টিম পাঠাবে। যে নিজের ক্ষমতা প্রমাণ করতে চায় সে স্পটে যাক, যাতে সবকিছু নিরপেক্ষ হয়। তিনি ঘুরে সরাসরি রমেশের দিকে তাকালেন। তুমি নজরদারির জন্য যাবে এবং মিস আনিয়ার সাথে যাবে। ওয়ার্কশপের প্রক্রিয়া সঠিকভাবে পালন করবে, সুরক্ষা সবার আগে। ক্যান্টিনে সন্নাটা ছেয়ে গেল। সবার নজর সেই দুই ব্যক্তির ওপর ছিল যাদের বেছে নেওয়া হয়েছিল। রমেশ ধীরে উঠে দাঁড়াল। তার কণ্ঠে এখনও চ্যালেঞ্জ ছিল।
যদি আরও খারাপ হয়ে যায় তবে মিস্টার মালহোত্রার মুখের ভাব বদলাল না। প্রতিটি কাজ লগবুকে লেখা হবে। কাজ সম্পার সিদ্ধান্তের দায়িত্ব আমার, কিন্তু যে প্রক্রিয়ার লঙ্ঘন করবে সে নিজের দায়িত্ব নিজে নেবে। এক মুহূর্তের স্তব্ধতা পুরো ঘরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। প্রতিটি শ্বাস পরিষ্কার শোনা যাচ্ছিল। আনিয়া মাথা নাড়াল এবং দৃঢ়ভাবে বলল, আমি প্রস্তুত। ডিউটি ফোন বেজে উঠল এবং উত্তেজনাকর পরিবেশ ভেঙে গেল। রাস্তা থেকে ড্রাইভারের আওয়াজ এলো, যা ঘাবড়ানো হলেও পরিষ্কার ছিল। আমি রিফ্লেকটিভ ট্রায়াঙ্গেল লাগিয়ে দিয়েছি। ট্রাক ইমার্জেন্সি লেনে দাঁড়িয়ে আছে। মিস্টার মালহোত্রা মাথা নাড়লেন এবং স্পষ্ট আদেশ দিলেন, নিচে পার্কিংয়ে যাও এবং সরঞ্জাম নিয়ে বেরো। ক্যান্টিনে থাকা প্রায় সবাই একসাথে দাঁড়িয়ে পড়ল। লোহার চেয়ারগুলো মেঝেতে ঘষা খেল। পায়ের আওয়াজ দরজার দিকে এগোল। যে বাতাস কিছুক্ষণ আগে ভারী ছিল, এখন তা এক নতুন চ্যালেঞ্জের প্রস্তুতিতে বদলে গেল। ছুটাছুটির মাঝখানে সুনিতা চাচি আনিয়ার হাতে জলের বোতল গুজে দিলেন এবং ধীরে বললেন, রাস্তায় খেয়ে নিও, ক্লান্তি কম হবে। আনিয়া হালকা হাসল এবং বোতলটি ব্যাগে রেখে নিল। ক্যান্টিন থেকে বেরোনোর আগে সে ঘুরল এবং নিজের আধ খাওয়া খাবারের টিফিনটি পরিষ্কার করল, যেন শৃঙ্খলা বজায় রাখা তার অভ্যাস। অভ্যন্তরীণ ক্যামেরা টেকনিক্যাল টিমকে সরঞ্জাম নিতে রেকর্ড করল। প্রেশার গেজ, সকেট সেট, ওবিডি জ্যাক, শঙ্কু, গ্লাভস, সুরক্ষা চশমা এবং রিফ্লেকটিভ জ্যাকেট। এক প্রবীণ শ্রমিক তার সঙ্গীর কাছে বিড়বিড় করলেন, রাস্তায় সাবধান থেকো, কেউ যেন না বলে যে আমরা অবহেলা করেছি। অন্যজন মাথা নাড়ল এবং আনিয়াকে যেতে দেখল, যার উচ্চতা ছোট ছিল কিন্তু চোখ ছিল মজবুত। তাদের চোখের সামনে একটি পাবলিক পরীক্ষা শুরু হচ্ছিল এবং এবার এটি 4 দেয়ালের ভেতর নয়, বরং ধুলো মাখা ন্যাশনাল হাইওয়েতে ছিল, যেখানে প্রতিটি ভুলের দাম সাথে সাথে দিতে হয়। টেকনিক্যাল টিমের কনভয় ইমার্জেন্সি লেনে থামল। তাদের রিফ্লেকটিভ জ্যাকেট রোদে চকচক করছিল। ন্যাশনাল হাইওয়ে দূরে বিস্তৃত ছিল। গাড়িগুলো দ্রুত চলে যাচ্ছিল। ব্রেকের শব্দ আর হর্নের আওয়াজ পরিবেশকে আরও উত্তেজনাকর বানিয়ে দিচ্ছিল। ঠিক সামনে কন্টেনার ট্রাকটি নিথর হয়ে দাঁড়িয়েছিল। চিলচিলানো রোদের নিচে ড্রাইভার রিফ্লেকটিভ ট্রায়াঙ্গেলের পাশে দাঁড়িয়েছিল। তার শার্ট ঘামে ভেজা ছিল এবং মুখ উৎকণ্ঠায় ভরা ছিল। সবার মাথায় ক্যান্টিনে মিস্টার মালহোত্রা কথা বলে বাজছিল, সুরক্ষা সবার আগে, সঠিক প্রক্রিয়ার অনুসরণ করো। রমেশ ঘড়ি দেখল এবং নিচে নামতে নামতে রুক্ষ স্বরে বলল, 30 মিনিট, সবকিছু লগবুকে লেখো। আনিয়া একটি দীর্ঘশ্বাস নিল। তার নজর শান্ত ছিল কিন্তু বুক ধরভর করছিল। এটি এখন বন্ধ হওয়ার ওয়ার্কশপ ছিল না, বরং রাস্তা ছিল, যেখানে প্রতি মিনিটের দেরিতে ট্রাফিক জ্যাম হতে পারত। সে জানত যে সন্দেহ পোষণকারীদের চুপ করানোর একটাই উপায় আছে, ফলাফল। রাস্তার এই অংশটি বেশ খোলা ছিল। সূর্যের আলো কালো পিচের রাস্তার উপর পড়ছিল এবং গরম এতটাই ছিল যে মুখ পুড়ে যাচ্ছিল। রিফ্লেকটিভ ট্রায়াঙ্গেল সঠিক দূরত্বে রাখা হয়েছিল। শঙ্কুগুলো একটি সারিতে লাগানো হয়েছিল। ট্রাকের নিচে অ্যান্টি স্লিপ ম্যাট বিছানো হয়েছিল। টুলবক্স খোলা হলো যাতে প্রতিটি ট্রে পরিষ্কার ছিল। সুরক্ষা টিম কাজ ভাগ করে নিল। একজন ব্যক্তি ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল এবং একজন ব্যক্তি লগবুকে প্রতিটি নড়াচড়া, প্রতিটি বিবরণ এসওপি অনুযায়ী নোট করছিল। আনিয়া গ্লাভস পরল এবং পরিষ্কার গলায় বলল, ব্যাটারি লক করো, চাকা জ্যাম করো, ম্যাট বিছাও। রমেশ স্যার, দয়া করে লগবুকে নিশ্চিত করুন। রমেশ হালকা মাথা নাড়ল এবং অনিচ্ছা সত্ত্বেও কনফার্মেশন বক্সে লিখল। সে দ্রুত প্রেশার গেজ লাগালো এবং ড্রাইভারকে ইঞ্জিন আইডলিংয়ে রাখতে বলল। যখন অ্যাক্সিলারেটর দেওয়ার পর কাটা অস্বাভাবিকভাবে কাঁপল, তখন আনিয়া স্পষ্টভাবে বলল, স্থানীয় চাপের অভাবে সংকেত আছে। পরিবেশ সাথে সাথে ভারী হয়ে গেল। রমেশের কপালে ঘাম আসল, কিন্তু সে নিজের আওয়াজ বজায় রাখল। এটি করা তো মুশকিল। আনিয়া কোনো জবাব দিল না, শুধু ফিউয়েল পাইপের প্রতিটি অংশ খোলা জারি রাখল। সে প্রতিটি অংশ পরিষ্কার ট্রেতে রাখল এবং ধুলো থেকে বাঁচাতে সাদা কাপড় দিয়ে পাইপের মাথাগুলো মুছল। তার নজর তীক্ষ্ণ ছিল এবং হাত স্থির। অবশেষে সে ফিল্টারের পর পাইপের একটি অংশের দিকে ইশারা করল, যা হালকা চাপা ছিল। এটিই সেই জায়গা যা হাইলোডে জ্যামের কারণ হয়। এই অংশগুলো বদলে দাও। রমেশ মুখ বাঁকালো এবং ইচ্ছে করে গলা নিচু করল। রাস্তায় ধুলো আছে, খেয়াল রেখো যেন অন্য কিছু নোংরা না হয়। আনিয়া মাথা তুলল না, শুধু সংক্ষেপে বলল, আমি পরিষ্কার কাপড় ব্যবহার করছি, চিন্তা করবেন না। জবাব সংযত এবং পাকা ছিল, কোনো ফালতু নড়াচড়া নেই। এরপর সে ইঞ্জিন ব্লকের ওয়্যারিং পরীক্ষা করল। ভোল্টেজ ড্রপ মাপল, কানেক্টর সরালো এবং সংযোগগুলো দেখল। একটি কালো কানেক্টর দেখা গেল। সে ধৈর্যের সাথে সেটি পরিষ্কার করল এবং আবার লাগালো। এখানে সংযোগ খারাপ আছে। উদ্যোগটি সফল হতে চলেছে কিনা তা জানার জন্য এবার শুধু স্টার্ট করার অপেক্ষা। সিগন্যাল নড়ছে, আনিয়া বলল। আওয়াজটি ধীর কিন্তু স্পষ্ট ছিল। রমেশ চুপ করে কেবল তার দিকে তাকিয়ে রইল। সে ওবিডি স্ক্যানার কানেক্ট করল
এরার কোড দেখল, সেটি মুছে দিল এবং নজরদারিতে অ্যাক্সেলারেটর দিয়ে আবার চেক করল। চাপ এবং আরপিএমের গ্রাফ তুলনা করল। ইঞ্জিনের আওয়াজ এখন একই রকম হতে শুরু করেছিল। সেই খড়খড়ানি বন্ধ হয়ে গিয়েছিল। আনিয়া লগবুকে সাবধানতার সাথে লিখল, জোড়া ত্রুটি ঠিক করা হয়েছে। জ্বালানি লাইনের বাধা এবং বিদ্যুতের খারাপ সংযোগ মানক টর্ক অনুযায়ী কষা হয়েছে। রমেশ প্রেসার গেজের কাছে ঝুঁকে দেখল, সুই স্থির ছিল। কিছু সেকেন্ড চুপ থাকার পর সে গলা পরিষ্কার করল, চাপ স্থির আছে মিস্টার মালহোত্রা। পাশে দাঁড়িয়ে প্রতিটি বিবরণ দেখছিলেন। তিনি ড্রাইভারকে ইশারা করলেন যাতে সে ট্রাকটিকে ধীরে ধীরে সামনে বাড়ায় এবং যোগাযোগ বজায় রাখে। ড্রাইভার ধীরে গিয়ার দিল। কন্টেনার ট্রাক হালকা কেঁপে উঠল এবং তারপর চলতে শুরু করল। ইঞ্জিনের আওয়াজ সমান ছিল এবং ট্রাকের কম্পন স্পষ্টভাবে কমে গিয়েছিল। আন্না কয়েক কদম সাথে সাথে দৌড়াল, প্রতিটি ধড়কন শুনল এবং নিশ্চিত করল যে সব ঠিক আছে। ড্রাইভার পেছনে ফিরে তাকাল, তার চোখ ভরে এলো এবং গলা বুঝে এলো, ধন্যবাদ, আমার মাল বেঁচে গেল। এই মুহূর্ত দেখে পুরো টিম স্তব্ধ হয়ে গেল। রোদে কোনো তালি বাজল না, কোনো শোরগোল হল না, কেবল একে অপরের দিকে তাকালো। একটি ছোট কিন্তু নীরব স্বীকৃতি ছিল। মিস্টার মালহোত্রার পকেটে হঠাৎ ফোন বেজে উঠল। তিনি ফোন তুললেন। স্পিকার থেকে মিস্টার বর্মার আওয়াজ এলো, ওয়ার্কশপে ফিরে এসো, এই বাইরের কাজ দিয়ে কিছু প্রমাণিত হয় না। মিস্টার মালহোত্রা ফোন রাখলেন। তার চোখের ভাব বদলাল না। তিনি আন্নার দিকে তাকালেন এবং বললেন, চলো ফিরে যাই, ওয়ার্কশপই সেই জায়গা যেখানে আমাদের শেষ কথা বলতে হবে। আন্না ধীরে মাথা নাড়াল, না বেশি খুশি হল আর না দূর থেকে আসা সমালোচনার পরোয়া করল। তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, প্রকৃত ফলাফলই প্রতিটি প্রশ্নের উত্তর। রাস্তার ধারে ফল বিক্রি করা এক মহিলা রোদ থেকে বাঁচতে ত্রিপল টানলেন এবং অবাক হয়ে বললেন, এত রোদেও কাজ করে দিল, কামাল বটে। মিস্টার মালহোত্রা রমেশকে ধীরে বললেন, কিন্তু এতটা জোরে যাতে আন্না শুনতে পায়। হীরা কাদাতে থাকলেও হীরাই থাকে, যদি সে সঠিক উপায়ে কাজ করে তবে সব জায়গায় জ্বলে ওঠে। আন্না সাবধানতার সাথে সরঞ্জাম গুছিয়ে নিল, শঙ্কু চেক করল, ম্যাট ভাঁজ করল এবং লগ বুকে স্বাক্ষর করার আগে সে ড্রাইভারকে মনে করিয়ে দিল যে লেনে ঢোকার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে। কন্টেইনার ট্রাক ন্যাশনাল হাইওয়ের ভিড়ে মিশে গেল এবং কারিগরি দল ফিরে এলো। রোদ তখনও কড়া ছিল, কিন্তু অনেক মানুষের মনে কিছু একটা বদলে গিয়েছিল। সন্ধ্যা নেমে আসছিল। ওয়ার্কশপের উঠোনে তখনও গরম ছিল। টিনের ছাদ থেকে সূর্যের আলো তেরছাভাবে আসছিল এবং কনক্রিটের মেঝেতে লম্বা ছায়া পড়ছিল। মজুররা শঙ্কু এবং ম্যাট জমাচ্ছিল এবং টুলবক্স র্যাকে রাখা হচ্ছিল। দেয়ালের অভ্যন্তরীণ নোটিশ বোর্ড খালি ছিল, শুধু একটি নতুন কাগজ সেটে দেওয়ার অপেক্ষায় ছিল। পরিবেশ ভারী ছিল, যেন কোনো মিটিং হওয়ার সংকেত দিচ্ছিল। কেউ মজা করছিল না, যেমনটা সাধারণত হতো। করিডোরে হাইওয়েতে হওয়া কাজ নিয়ে কিছু কানাঘুষা তখনও বাকি ছিল। রাস্তা আলাদা, ওয়ার্কশপ আলাদা। হ্যাঁ, দেখি কি হয়। এই ধীর আওয়াজগুলো আন্নার কানে পড়ল, কিন্তু সে চুপ রইল। রোদে পাওয়া সাফল্য কেবল কিছুটা কুসংস্কার মুছেছিল, কিন্তু ওয়ার্কশপের নিয়ম এবং শৃঙ্খলা ঠিক করবে যে আসলে কে টিকবে। পরিবেশ উত্তেজনাপূর্ণ হচ্ছিল এবং সেই ব্যক্তির অপেক্ষা ছিল যে মিটিং শুরু করবে। ওয়ার্কশপের মাঝখানে তৈরি কন্ট্রোল রুমটি পুরনো ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কাঠের টেবিল ছিল। টেবিলের এক প্রান্তে প্রজেক্টর রাখা ছিল এবং ছাদের পাখা ক্যাচক্যাচ শব্দে ঘুরছিল। দরজার বাইরে হাত ধোয়ার জায়গায় তখনও তেলের গন্ধ ছিল এবং লোহার র্যাকে কিছু অ্যাপ্রন ঝোলানো ছিল। এসওপি বোর্ড দরজার কাছেই টাঙানো ছিল এবং তার পাশে শিফট চার্ট ছিল, যাতে নামগুলো ভরা ছিল। বোর্ডের নিচে সাজেশন বক্স রাখা ছিল, যা বেনামি চিঠির অপেক্ষায় ছিল। কোনা ইলেকট্রিক কেটলি ছিল, যেখান থেকে গরম চায়ের সুবাস আসছিল। আন্না টেবিলের শেষ প্রান্তে বসেছিল। কোমর সোজা ছিল এবং হাত হাঁটুর ওপর রাখা ছিল। সে কথা বলার ইচ্ছে রাখছিল না, কেবল দেখছিল, এবং যদি কেউ প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুলত তবে তা বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। মিস্টার মালহোত্রা মিটিংয়ে সভাপতিত্ব করলেন। তার ব্যবহার গম্ভীর ছিল এবং তিনি প্রত্যেকের দিকে সরাসরি তাকাচ্ছিলেন। তার পাশে বিক্রম একটি মোটা ফাইল নিয়ে এলো এবং শান্তভাবে বসল। রামেশ হাত বেঁধে বসেছিল, মুখ শক্ত ছিল। অহংকার তখনও পুরোপুরি যায়নি, কিন্তু সে সত্য শুনতে চাচ্ছিল। মিস্টার বর্মা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, চোখ কুচকানো ছিল এবং নজর এমন ছিল যেন কোনো ভুলের অপেক্ষায় আছেন। সুনিতা চাচি চায়ের ট্রে নিয়ে দরজার কাছে বসলেন এবং চুপচাপ শুনছিলেন। এবং মিস্টার সিংঘানিয়া, যাকে অনেক মজুর ভয় পেত, তিনি অনুপস্থিত ছিলেন, কিন্তু কারোরই মনে হল না যে তিনি বেশিক্ষণ বাইরে থাকবেন। মিস্টার মালহোত্রা সংক্ষেপে কথা শুরু করলেন। আজ থেকে প্রতিটি মেরামত একটি সাধারণ মানক অনুযায়ী হবে, কেউ এর বাইরে হবে না।
বিক্রম প্রজেক্টর চালু করল, স্ক্রিনে আলো জ্বলে উঠল এবং সেই দিন হাইওয়েতে করা কাজের লগবুক এবং চাপ ও কম্পনের গ্রাফের ছবি দেখা গেল। সে প্রতিটি পয়েন্ট স্পষ্ট গলায় বোঝাল। এটি বাধ্যতামূলক প্রক্রিয়া, চাপ মাপা, লিকেজ পরীক্ষা, ওবিডি পরীক্ষা এবং ইঞ্জিনের আওয়াজ মেলানো। প্রতিটি ধাপে নজরদারির স্বাক্ষর থাকবে। যে নজরদারি করছে সে দায়বদ্ধ এবং মেকানিক কাজের জন্য। টিম লিডার পুরো দায়িত্ব নেবে, কেউ কারোর আড়ালে লুকোবে না। সে থামল এবং নিজের ফাইল খুলল এবং প্রত্যেককে একটি কাগজ দিল, যাতে ব্যবহার এবং কারিগরি নিয়ম লেখা ছিল। স্পষ্ট শব্দে লেখা ছিল, সহকর্মীদের সমালোচনা করা নিষেধ, সামগ্রীতে কারচুপি করা নিষেধ এবং প্রক্রিয়া লঙ্ঘন করলে নম্বর কাটা হবে। মিস্টার বর্মা চোখ কুঁচকে নির্লিপ্ত গলায় বললেন, কাগজে তো খুব ভালো লাগে, করে দেখাও, কিন্তু যখন আসল কাজ আসবে তখন দায়িত্ব কে নেবে? বিক্রমের মুখের ভাব বদলাল না। সে স্বাক্ষরের অংশের দিকে ইশারা করল। নজরদারির ব্যক্তি নজরদারির জন্য দায়ী, মেকানিক কাজের জন্য, এবং টিম লিডার পুরো দায়িত্ব নেবে। যেখানে ভুল হবে সেখানে দায়িত্ব থাকবে। ঘরে কিছু সেকেন্ডের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। ছাদের পাখা যেন তাল দিচ্ছিল। রমেশ গলা পরিষ্কার করল এবং ধীরে বলল, যদি এমন কোনো জোড়া ত্রুটি থাকে যা সহজে দেখা যায় না, তবে অ্যানিয়া মাথা তুলল এবং শান্তভাবে বলল, প্রক্রিয়ায় যান্ত্রিক এবং বৈদ্যুতিক উভয় পরীক্ষাই বাধ্যতামূলক। যদি একটিকেও বাদ দিই তবে আমরা নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে আনব। তার জবাব ছোট, কিন্তু বিতর্ক শেষ করার জন্য যথেষ্ট ছিল। রমেশের নজর নিচু হয়ে গেল। সে হাত মুষ্টিবদ্ধ করল, কিন্তু প্রতিবাদ করল না। মিস্টার মালহোত্রা ধীরে নিয়মে স্বাক্ষর করলেন, লাল মোহর লাগালেন এবং বিক্রমকে দিয়ে দিলেন। এটি নোটিশ বোর্ডে লাগিয়ে দাও। যদি কারোর কোনো আপত্তি থাকে তবে সাজেশন বক্সে ফেলে দাও, আমি সব পড়ি। কাগজের খসখস শব্দ হলো যখন নিয়মগুলো হাতে হাতে ঘুরল। পুরো ঘর শান্ত হয়ে গেল। কেবল পাখার আওয়াজ এবং কোনায় চা ফোটার শব্দ আসছিল। একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল। বিক্রম চারপাশে দেখল এবং গম্ভীর কিন্তু স্পষ্ট গলায় বলল, সত্যের ভয় নেই, সঠিক কাজ করা ব্যক্তির কারোর কথায় ভয় নেই। রমেশ অ্যান্নার দিকে তাকালো এবং হালকা মাথা নাড়াল। আজ থেকে আমি নিয়ম অনুযায়ী নজরদারি করব, যে ঠিক করবে আমি স্বাক্ষর করব। একটি ছোট মাথা নাড়ানো 1000 শব্দের চেয়েও দামি ছিল। আন্না মাথা নিচু করল এবং হাসল। তার মনে স্বস্তির অনুভূতি ছিল। হঠাৎ টেবিলে রাখা মিস্টার বর্মার ফোন বেজে উঠল। স্ক্রিন জ্বলে উঠল এবং মিস্টার সিংঘানিয়ার নাম এলো। ঘরের সবাই একে অপরের দিকে দেখল এবং তারপর মুখ ফিরিয়ে নিল। বর্মা ফোন তুললেন, মাথা নিচু করলেন এবং ধীর কিন্তু ঠান্ডা গলায় বললেন, আমি বুঝে গেছি, সামগ্রীর ব্যবস্থা আমি করছি। তার চোখ কালো হয়ে গেল এবং এক মুহূর্তের জন্য ষড়যন্ত্রে ভরে গেল। ভেতরের ঢেউ কখনো থামেনি, কেবল রাস্তা বদলাচ্ছিল এবং জ্বলে ওঠার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিল। দরজার বাইরে সুনিতা চাচি আন্নার সামনে গরম চায়ের গ্লাস রাখলেন। খেয়ে নে বেটি, পেটে আরাম পাবি। আন্না হাসি মুখে চা নিল। এত উত্তেজনার মাঝে সে কিছুটা ওম অনুভব করল। করিডোরে কিছু মজুর নতুন নিয়মগুলো পড়ার জন্য জমা হয়েছিল। তারা সামগ্রীতে কারচুপি না করার নিয়মে আঙুল রেখে মাথে নাড়াচ্ছিল। মিস্টার মালহোত্রা দূরে দাঁড়িয়েছিলেন এবং চুপচাপ ফাইলগুলো গোছাচ্ছিলেন। দিন শেষে স্টোর রুমের সাদা আলো বাদামি রঙের র্যাকে পড়ছিল। নতুন রাবার এবং তেলের গন্ধ নাকে বিঁধছিল। বিক্রম স্টক রেজিস্টার খুলল। পাতা উল্টানোর আওয়াজ এলো এবং তার আঙুল একটি লাইনে গিয়ে থামল, যা কাটা হয়েছিল, এবং কালি পরের পাতা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। তার চোখ কুঁচকে গেল। সে চুপ ছিল, কিন্তু তার নজর ছিল তীক্ষ্ণ। অন্যদিকে পাইপের বেশ কিছু বাক্স একটির অপর একটি রাখা ছিল, যেগুলোতে আলাদা আলাদা রঙের লেবেল সাঁটানো ছিল, এবং রঙগুলো একরকম ছিল না। স্টোর রুমে পরিবেশ জমে গিয়েছিল, যদিও পাখা পুরো গতিতে ঘুরছিল। বাইরে নোটিশ বোর্ডে ব্যবহার ও কারিগরি নিয়মের নতুন কাগজ তখনও লাগানো ছিল, এবং স্বাক্ষরের কালি টাটকা ছিল। কিন্তু স্টোর রুমে মিস্টার বর্মা খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন এবং ঠান্ডা গলায় বলছিলেন, মাল সময় মতো যাওয়া চাই, কাগজের কাজ শুধু দেখানোর জন্য। তার শার্টের হাতা ফুলেছিল। ফোন এখনই ভাইব্রেট হয়েছিল। বাইরে কেউ তাকে তাড়াতাড়ি করার জন্য বলেছিল, এবং চাপ এখন সরাসরি এই মুহূর্তের ওপর চলে এসেছিল। বিক্রম রেজিস্টার বন্ধ করল এবং সরাসরি তাকাল। যদি মাল তাড়াতাড়ি যায় কিন্তু খারাপ বেরোয় এবং গাড়ি রাস্তায় ফেসে যায়, তবে কে দায়ী হবে? মিস্টার বর্মা মুখ বাঁকালেন। যখন এমন হবে তখন দেখে নেওয়া যাবে। এখন আমার এই লট এখনই বাইরে যাই। স্টোর রুমে বাতাস ভারী হয়ে গেল। আন্যা সামনে বাড়ল। নতুন বাক্স থেকে পাইপের একটি টুকরো বের করল।
ওটিকে হালকা করে টিপল এবং চোখ কুচকাল। এই পাইপ কোথাও শক্ত, কোথাও নরম এবং গরম কম সহ্য করে। যদি এটি দূরপাল্লার গাড়িতে লাগানো হয় তবে কয়েকশো কিমি পরেই জ্যাম হয়ে যাবে। মিস্টার বর্মা গড়গড় করে বললেন, এটিই লাগাও, অপেক্ষা করার সময় নেই, আমি দায়ী। বিক্রম ধীরে জিজ্ঞেস করল, আপনি কোন অংশের জন্য দায়ী, নজরদারি না কারিগরি? এক মুহূর্তের নিস্তব্ধতা ছেয়ে গেল। কেবল কোনায় বিল প্রিন্টারের খটখট শব্দ শোনা যাচ্ছিল। পরিস্থিতি বিস্ফোরণের জন্য তৈরি ছিল। বাইরে পরীক্ষার মাঠে হলুদ আলো জ্বলে উঠেছিল, বাসের সারি লেগেছিল এবং প্রতিটি বাস রক্ষণাবেক্ষণের অপেক্ষা করছিল। ইন্ডাস্ট্রিয়াল পাখাল গরম তাড়ানোর জন্য দ্রুত ঘুরছিল। কারিগরি দল জ্যাক তুলে নিয়েছিল এবং সরঞ্জাম খুলে ফেলেছিল। রমেশ পাশে দাঁড়িয়ে ভারী গলায় বলছিল, যদি সময়মতো রক্ষণাবেক্ষণ না হয় তবে কাল অনেক যাত্রা বাতিল হয়ে যাবে। অ্যান্না বাইরে এলো এবং শান্তভাবে সঠিক কোডওয়ালা পাইপ বের করে ৩ নম্বর বাসে লাগালো, চাপ মাপল এবং তারপর সস্তা লটের পাইপ ৪ নম্বর বাসে লাগালো। এ এবং বি এর তুলনা স্পষ্ট হওয়া উচিত। যদি পার্থক্য থাকে তবে এখনই থামান। মিস্টার বর্মা চিৎকার করলেন, তোমাকে বদলানোর অধিকার কে দিয়েছে? টিমের অনেকে বিক্রমের দিকে তাকালো। সে ধীরে জবাব দিল, এবি টেস্টিং প্রসেস নতুন নিয়মে লেখা আছে এবং আমি তাতে স্বাক্ষর করেছি। রমেশ থেমে গেল, তার কপাল থেকে ঘাম ঝরতে শুরু করল। সে জানত যে যদি সে প্রতিবাদ করে তবে এটি নিয়মের বিরুদ্ধে হবে, কিন্তু যদি সে মেনে নেয় তবে তাকে বর্মার মুখোমুখি হতে হবে, যাদের সবসময় আধিপত্য ছিল। ৩ নম্বর বাসে সঠিক কোডওয়ালা পাইপ লাগানো হলো। ইঞ্জিন স্টার্ট হলো। প্রেশার গেজ কিছুটা নড়ল এবং তারপর স্থির হয়ে গেল। ইঞ্জিনের আওয়াজ একই রকম ছিল এবং কম্পন কমে গেল। ৪ নম্বর বাসে সস্তা পাইপ লাগানো হলো এবং স্টার্ট করা হলো। কিছু সেকেন্ডের মধ্যেই গেজের সুই নড়তে শুরু করল এবং বাসের বডিতে স্পষ্ট কম্পন হতে লাগল। অ্যান্না হালকা মাথা নাড়াল এবং দৃঢ়ভাবে বলল, অস্থির, চাপ কম, দূরপাল্লার জন্য মানক অনুযায়ী নয়। বিক্রম দ্রুত স্ক্রিনের ফটো নিল, গ্রাফ সেভ করল এবং লগবুকে নোট করল। সে স্পষ্ট লিখল, বাস নম্বর ৩-এ মানক পাইপ ব্যবহারের ফলে চাপ স্থির, বাস নম্বর ৪-এ লট এক্স ব্যবহারের ফলে চাপ অস্থির এবং কম্পন বেড়েছে। মিস্টার বর্মার মুখ কালো হয়ে গেল এবং আওয়াজ শক্ত হল, তুমি এমন লিখলে কোম্পানির জন্য মুশকিল হবে। অ্যান্না সোজা হয়ে দাঁড়ালো এবং নজর সরালো না। আমি সত্য লিখছি, যদি এটি লাগানোর পর আবার খারাপ হয় তবে কোম্পানির সম্মান নষ্ট হবে, এর খেসারত গ্রাহক এবং মজুররা দেবে। পুরো ময়দান খামোশ ছিল। রমেশ সামনে বাড়ল এবং ভারী গলায় বলল, যদি গ্রাফ এমন হয় তবে আমি এই লট পাস করার জন্য স্বাক্ষর করব না। এই একটি বাক্য পাথরের মতো পড়ল এবং বাতাস যেন জমে গেল। অন্য মজুররা মাথা তুলল, তাদের নজরে চঞ্চলতা ছিল। বিক্রম ফাইল বন্ধ করল এবং ধীরে বলল, লট এক্স ব্যবহার বন্ধ করুন এবং চুক্তি অনুযায়ী সঠিক কোডওয়ালা মাল পাঠানোর অনুরোধ করুন। ইন্ডাস্ট্রিয়াল পাখার হাওয়া বইছিল এবং খুঁটিতে লাগানো ঝান্ডা উড়ছিল। মিস্টার বর্মা পকেটে ফোনটি শক্ত করে ধরলেন, তার চোখে অন্ধকার ছিল। মিস্টার মালহোত্রার ফোনের ঘণ্টি বাজল। স্ক্রিনে মেসেজ এলো যে অংশীদার ইউনিট সামগ্রীর দাম নিয়ে অবিলম্বে দেখা করতে চায়। তিনি বিক্রমকে দ্রুত কিছু শব্দ লিখে পাঠালেন, বর্তমান পরিস্থিতি বজায় রাখো এবং কিছু লাগিও না, কাল সকালে মিটিং হবে। মেসেজটি ছোট ছিল কিন্তু তা সব পথ বন্ধ করে দিয়েছিল। বর্মা মুষ্টিবদ্ধ করলেন, শিরা ফুলে উঠল। বাইরে মাঠে সুনিতা চাচি লুকিয়ে শুনছিলেন মজুররা কি বলছে। সস্তা পাইপ একেবারে একই রকম দেখতে, ভাবিনি যে এতটা আলাদা হবে। গেজ দেখেই বোঝা গেল, চোখে তো বোঝাই যায় না। আন্না টুল ট্রে আবার গুছিয়ে রাখল, পরিষ্কার কাপড় ভাঁজ করল এবং ধীর গলায় বলল, সরঞ্জাম পরিষ্কার রাখাও পেশার সম্মান। বিক্রম র্যাকে লট এক্স ব্যবহার অস্থায়ীভাবে বন্ধের কাগজ সেটে দিল এবং সময় ও তারিখের সাথে ফটো তুলে নিল। রমেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু চিন্তা তখনও ছিল। ভেতরের ঢেউ এখনও শান্ত হয়নি, কিন্তু অন্তত শৃঙ্খলা বজায় ছিল। ওয়ার্কশপের ওপরের তলায় মিটিং রুমটি আলোকিত ছিল। দেয়ালের বড় স্ক্রিনে সামগ্রীর মূল্য তালিকা দেখা যাচ্ছিল। পরিসংখ্যান প্রতি সেকেন্ডে ওঠানামা করছিল এবং পরিবেশ এত ভারী ছিল যে মনে হচ্ছিল টুকরো করে কাটা যাবে। মিস্টার মালহোত্রা টেবিলের শেষ প্রান্তে বসেছিলেন, কোমর সোজা ছিল এবং নজর ছিল তীক্ষ্ণ। তার ডান দিকে বিক্রম ল্যাপটপ খুলে রেখেছিল এবং প্রমাণের ফাইলের সাথে তৈরি ছিল।
আর্নিয়া লগবুক এবং ফটো নিয়ে একদিকে বসেছিল। মুখ শান্ত ছিল, কিন্তু চোখ প্রতিটি নড়াচড়ার উপর ছিল। রমেশ মাথা নিচু করে নিজের খসখসে হাতগুলো দেখছিল এবং মনে চলতে থাকা দ্বন্দ্ব লুকানোর চেষ্টা করছিল। কেবল মিস্টার বর্মা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, হাত বাঁধা ছিল এবং ঠোঁটে একটি ঠান্ডা হাসি ছিল। সবার মাথায় কাল রাতের মিস্টার মালহোত্রার মেসেজটি প্রতিধ্বনিত হচ্ছিল, বর্তমান পরিস্থিতি বজায় রাখো, লট এক্স আর লাগিও না। ইন্সপেকশন ফিল্ড থেকে এবি টেস্টিংয়ের চাপ এবং কম্পনের ডাটা ফাইলে প্যাক করা হয়েছিল এবং স্ক্রিনে দেখানোর জন্য প্রস্তুত ছিল। কিন্তু যখন পুরো টিম চুপচাপ অপেক্ষা করছিল, বর্মা কিলরে বিড়বিড় করলেন, যেন নিজের সাথে কথা বলছেন। কিন্তু এটি টোপ ফেলার মতো ছিল। দাম এত কমেছে, ছাড়াটা লোকসান হবে। আর্নিয়া মাথা তুলল, কিন্তু সে নিজেকে থামালো যাতে বিক্রম আগে বলতে পারে। স্ক্রিন জ্বলে উঠল এবং বিক্রম প্রথম স্লাইড দেখালো, চাপের গ্রাফ। তার আওয়াজ ধীর কিন্তু দৃঢ় ছিল। এটি তুলনার ফলাফল। বাস নম্বর 3-এ সঠিক কোডওয়ালা পাইপ ব্যবহার হয়েছে, চাপ স্থির, কম্পন কম। বাস নম্বর 4-এ লট এক্স লেগেছে, চাপ লাগাতার বদলাচ্ছে এবং কম্পন বেড়েছে। সে পরের স্লাইড বদলালো, যাতে লেবেলের ছবি ছিল। একদিকে মানক নীল লেবেল এবং অন্যদিকে হালকা লেবেল। আর্নিয়া উঠে দাঁড়ালো এবং ছবির ওপর লেখা নোটের দিকে ইশারা করল। এটি পাইপের সেই নমুনা যা হালকা চাপা, পৃষ্ঠতল এক সমান নয় এবং গরম কম সহ্য করে। যদি দূরপাল্লায় চলে তবে জ্যাম হওয়ার ঝুঁকি অনেক বেশি। মিস্টার বর্মা কাঁধ উচকালেন এবং ফিকে হাসি হাসলেন। কিছু শতাংশের বদলে দাম অনেকটা কম। গাড়ি তো চলছে, এমন তো নয় যে ইঞ্জিন স্টার্ট হয়নি। বিক্রমের মুখের ভাব বদলালো না। সে মাউস ক্লিক করে পরের স্লাইড দেখালো, ঝুঁকির খরচ। রাস্তায় একবার খারাপ হওয়ার মানে হল চুক্তির জরিমানা, ট্রিপের লোকসান এবং 10 গুণ ক্ষতি। আজকের সস্তা দাম, কালকের ভাদ। মিটিং রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। মিস্টার মালহোত্রা হাত জোড় করলেন এবং স্পষ্ট গলায় বললেন, তাহলে যে লট এক্স ব্যবহার করার প্রস্তাব দিচ্ছে সে কি কারিগরি দায়বদ্ধতার অংশে স্বাক্ষর করবে? এই প্রশ্নটি হাতুড়ির মতো লাগল। বর্মা চেয়ারে আরও ধসে গেলেন এবং মুখ পাকালেন। আমি প্রগতির ইনচার্জ, কারিগরি নই, স্বাক্ষর করা নিচের লোকেদের কাজ। রমেশ মাথা তুলল, তার আওয়াজ ভারী কিন্তু পরিষ্কার ছিল। যদি এই লটের ব্যবহার হয় তবে আমি এটি পাস করার জন্য স্বাক্ষর করব না। আমি আমার সুপারভিশন স্বাক্ষর আটকে দেব। ঘরের সবাই একসাথে রমেশের দিকে ফিরল। সে স্বভাবে সোজা ছিল, কিন্তু খুব কমই কারোর এক পক্ষে দাঁড়াত। এইবার তার কথা বাতাসকে চিরে দিল। ঠিক সেই সময় মিস্টার মালহোত্রার ফোন বাজল। তিনি স্ক্রিন দেখলেন এবং ফোন তুললেন। মিস্টার সিংহানিয়ার আওয়াজ স্পিকার থেকে এলো, কঠোর এবং চাপ সৃষ্টিকারী। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, ট্রিপ অপেক্ষা করবে না। মিস্টার মালহোত্রা কিছু সেকেন্ড চুপ থাকলেন এবং তারপর সংক্ষেপে জবাব দিলেন, গাড়ি চুক্তিতে চলে, যদি রাস্তায় খারাপ হয় তবে চুক্তি শেষ, আমি চুক্তি বেছে নিচ্ছি। তিনি ফোন কাটলেন এবং টেবিলে রেখে দিলেন। তার নজর সবার উপর ঘুরল। আমরা গুণমান বেছে নিচ্ছি। বর্মা গড়গড় করে টেবিলে হাত মারলেন। আপনি খুব কঠোর, খরচ কমানোর সুযোগ হারাচ্ছেন। মিস্টার মালহোত্রা কপাল কুঁচকালেন না, কেবল ছবির ফাইলটি বর্মার দিকে এগিয়ে দিলেন। আজকের সঞ্চয়কাল ভারী পড়বে, কোম্পানি নিজের সম্মানের সদা করবে না। অ্যান্না উঠে দাঁড়াল, তার আওয়াজ ধীর কিন্তু গুমড়ে ওঠা ছিল। কারিগরি মানক সুরক্ষার দড়ি, একবার আলগা করলে পরের বার সামলাতে পারবেন না। রমেশ সোজা হয়ে বসল এবং লগবুকটি সরাসরি দেখল। আমি মানক অনুযায়ী স্বাক্ষর করব এবং টিম সঠিক উপায়ে কাজ করবে। সেই মুহূর্তে একটি মুখ সহমত ছিল। কেউ তালি বাজালো না, কেউ প্রশংসা করল না, কিন্তু এই নীরব স্বীকৃতি যে কোনো স্লোগানের চেয়ে বেশি শক্তিশালী ছিল। বিক্রম দ্রুত কিছু লাইন লিখল এবং তারপর মাথা তুলল। উপসংহার, লট এক্স বাতিল করা হলো। অংশীদারের কাছে অনুরোধ যাতে তারা কম সময়ের মধ্যে মানক লট পাঠায় এবং দেরির জরিমানাও দেয়। যেমনই সে মিনিটগুলো চূড়ান্ত করল, টেবিলে রাখা ফোন ভাইব্রেট হল। বিক্রম কোঅর্ডিনেশন বিভাগ থেকে আসা জরুরি মেসেজ পড়ল। একজন বড় অংশীদারের ভিআইপি বাস সেন্ট্রাল টার্মিনালে খারাপ হওয়ার খবর দিয়েছে এবং অবিলম্বে সেরা টিম পাঠানোর অনুরোধ করেছে। আর কিছু বলার দরকার ছিল না। পুরো ঘরের নজর তখনই অ্যান্নার দিকে ঘুরে গেল। নিচে উঠোনে মজুররা তখনও বাসগুলোকে সারিবদ্ধ করছিল। তারা কাচের জানালার দিকে তাকাচ্ছিল এবং ম্যানেজারদের মুখ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। সুনিতা চাচি করিডোর দিয়ে যাচ্ছিলেন, হাতে চায়ের ট্রে ছিল এবং ধীরে মাথা নাড়ছিলেন। কেমন মিটিং যা ঝড়ের মতো ভারী। ঘরের ভেতরে বিক্রম ফাইল বন্ধ করল এবং অ্যান্নার দিকে ঝুঁকে সংক্ষেপে বলল, সরঞ্জাম তৈরি করো, এই ক্ষেত্রে ভুলের কোনো জায়গা নেই। তার নজর ছিল পাকা এবং সেই নজরে একটি বিশ্বাস এখনই তৈরি হয়েছিল। সেই মেয়েটির ওপর বিশ্বাস যাকে একসময় বাইরের লোক মনে করা হতো এবং যে এখন প্রধান সারিতে চলে এলো। সেন্ট্রাল বাস টার্মিনাল উজ্জ্বল সাদা আলোয় ঝলমল করছিল। ভিআইপি বাস অগ্রাধিকারপ্রাপ্ত অংশে দাঁড়িয়েছিল। এসি বন্ধ ছিল এবং জানালাগুলো শক্ত করে আটকানো ছিল, যার ফলে ভেতরে বসা যাত্রীরা অস্থির হচ্ছিলেন।
তাদের কপালে ঘাম চকচক করছিল এবং লাউডস্পিকারের খসখসে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। ভিআইপি ট্রিপ নম্বর 18 প্রস্থানের জন্য তৈরি হচ্ছে। অপারেশন বিভাগের এক কর্মচারী দৌড়ে এলো এবং হাঁপাতে হাঁপাতে বলল, এই ট্রিপ সময় মতো যাওয়া যায়, 1 মিনিটেরও দেরি হওয়া চলবে না। পরিবেশ কোনো টানটান তারের মতো ছিল। ড্রাইভার লগবুক বুকে জড়িয়ে দাঁড়িয়েছিল, তার মুখ উত্তেজনায় ভরা ছিল এবং সবার নজর এখনই আসা কারিগরি দলের ওপর আটকে ছিল। বিক্রমের ফোন স্ক্রিনে কাল রাতের মিটিংয়ের মেসেজ তখনও দেখা যাচ্ছিল, লট এক্স বাতিল করুন, মানক লটের অপেক্ষা করুন। মিস্টার বর্মা কাছে এলেন এবং ধীর কিন্তু শক্ত গলায় বললেন, মাল এখনও আসেনি, গুদামে যা পড়ে আছে তা অস্থায়ীভাবে লাগিয়ে দাও, নয়তো ট্রিপ বাতিল করতে হবে। আন্না এটি পরিষ্কার শুনল, তার চোখে এক মুহূর্তের জন্য শীতলতা এলো। সে রমেশের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রমেশ হাতে ধরা লগবুকটি শক্ত করে চেপে ধরল এবং কেবল হালকা মাথা নাড়াল। মিস্টার মালহোত্রা প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়েছিলেন, বুকে হাত বাঁধা ছিল এবং তিনি চুপচাপ টিমের প্রতিটি নড়াচড়া দেখছিলেন। এই ভিআইপি মামলাটি পুরো ওয়ার্কশপের ক্ষমতা, শৃঙ্খলা এবং সম্মানের মাপকাঠি ছিল। আন্না গভীর শ্বাস নিল এবং স্পষ্ট গলায় বলল, ব্যাটারি লক করো, চাকা জ্যাম করো, অ্যান্টি স্লিপ ম্যাট বিছিয়ে দাও এবং ওবিডি তৈরি করো। রমেশ লগবুকে প্রতিটি পদক্ষেপ নিশ্চিত করল এবং তার হাতের লেখা ছিল মজবুত। বিক্রম ট্যাবলেট খুলল এবং ডেটার ফটো নেওয়ার জন্য প্রস্তুত হল। ওবিডি কানেক্ট হলো এবং স্ক্রিনে একটি এরার কোড এলো, বাতাসের প্রবাহে অস্বাভাবিকতা এবং ইজিআর ভালভের বিচ্যুতি। আন্না নিচে ঝুঁকে আইডলিংয়ে ইঞ্জিনের আওয়াজ শুনল। অ্যাক্সিলারেটর দেওয়ার পর হালকা একটা ফরফরানি হলো। সে অনুমান করল যে ভ্যাকিউম পাইপ যা থ্রটলকে নিয়ন্ত্রণ করে অথবা ইজিআর ভ্যালভ লিক করছে। রমেশ তার দিকে তাকালো, তার চোখে সন্দেহ এবং বিশ্বাসের মিশ্রণ ছিল। বিক্রম স্ক্রিনের ফটো নিল এবং ডেটা সেভ করল। আন্না টর্চ নিয়ে ভ্যাকিউম সিস্টেম পরীক্ষা করল। সে থেমে গেল যখন সে ক্ল্যাম্পের কাছে চুলের মতো একটি সূক্ষ্ম ফাটল দেখতে পেল। এই তো, পাইপে সূক্ষ্ম ফাটল আছে যা কেবল লোড বদলালে লিক করে। সে মোবাইল ইউনিটের দিকে ঘুরল এবং সঠিক কোড ও সাইজের পাইপ চাইল যা মানক লটের ছিল। ইনচার্জ নীল লেবেলওয়ালা বক্স বের করল যার ওপর কোড পরিষ্কার লেখা ছিল। আন্না সেটি দ্রুত বদলাল, সঠিক টর্কে কষল এবং এজিআর সেন্সরের কানেক্টর পরীক্ষা করল। যখন সে দেখল যে পিনগুলো ধূসর হয়ে গেছে, তখন সে অ্যান্টিঅক্সিডেশন স্প্রে ছিটিয়ে পরিষ্কার করল এবং ল্যাচটিকে আবার কষল। মিস্টার বর্মা পেছনে দাঁড়িয়ে ধীরে বললেন, একটি টুকরোর জন্য এত ড্রামা, গুদাম থেকে যে কোনো পাইপ নিতেন আর কাজ শেষ করতেন। বিক্রম তার দিকে না তাকিয়ে ট্যাবলেটে সামগ্রী তালিকা খুলল। কোড ম্যাচ করছে না, আমরা লাগাবো না, আমি রিপোর্টে লিখে দেব। বর্মার রাগ গলায় আটকে গেল এবং তিনি চুপ হয়ে গেলেন। আন্না কাজ শেষ করল এবং অনুরোধ করল যাতে ইঞ্জিন আইডলিংয়ে রাখা হয়। সে পুরনো ত্রুটি মুছে দিল এবং ইঞ্জিন আবার স্টার্ট হলো। আওয়াজ এখন একই রকম ছিল এবং স্ক্রিনে বাতাসের প্রবাহের গ্রাফ ধীরে ধীরে স্থির হয়ে গেল। কিছু সেকেন্ড পর্যন্ত লোড রাখা হলো, চাপের সুই স্থির রইল। রমেশ লগবুকে পেন দিয়ে ট্যাপ করল। চাপ, আরপিএম এবং কম্পন সব ঠিক আছে। আন্না মাথা নাড়ালো এবং বাসটিকে টার্মিনালের ভেতর এক চক্কর মারার অনুমতি চাইল। ভিআইপি বাস টার্মিনাল চত্বরে ঘুরল এবং বডির কম্পন পুরোপুরি গায়েব হয়ে গেল। ড্রাইভার স্টিয়ারিং হুইল ধরল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিস্টার মালহোত্রা সামনে এলেন এবং সংক্ষেপে জিজ্ঞেস করলেন, এই ত্রুটি ধরা কঠিন ছিল কেন? আন্না গড়গড় করে বোঝাল, পাইপে সূক্ষ্ম ফাটল ছিল যা কেবল লোড বদলালে খুলত এবং ইজিআর জ্যাকেট সংযোগ খারাপ ছিল যাতে সেন্সার ভুল ডাটা দিচ্ছিল। দুটি ত্রুটি একে অপরকে লুকিয়ে রাখছিল। মিস্টার বর্মা মাঝখানে বলে উঠলেন এবং কটাক্ষ করে বললেন, এত সূক্ষ্মভাবে কাজ করলে দেরি হয়ে যাবে। রমেশ মাথা তুলল এবং কড়া জবাব দিল, 5 মিনিটের দেরি 5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকার চেয়ে ভালো। এই কথাটি বাতাসে প্রতিধ্বনিত হল এবং দলটি কিছু সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তখনই কোঅর্ডিনেটর দৌড়ে এলো এবং ধীর গড়ায় বলল, বড় অংশীদার দাবি করেছেন যে মিস্টার মালহোত্রা এবং যিনি এই বাস ঠিক করেছেন তারা যেন অবিলম্বে ভিআইপি লাউঞ্জে দেখা করেন। মিস্টার মালহোত্রা আনিয়ার দিকে তাকালেন এবং তার নজর গভীর হল। আমার সাথে এসো। সুনিতা চাচি কোথাও থেকে চলে এলেন এবং আনেয়ার হাতে ঠান্ডা জলের বোতল ধরিয়ে দিলেন। খেয়ে নে, মাথা ঠান্ডা থাকবে, লাউঞ্জে ঘাবড়াবি না। আনেয়া হাসল এবং মাথা নাড়াল। বিক্রম ট্যাবলেট বন্ধ করল, ডাটা সেভ হয়ে গিয়েছিল এবং লগবুকে স্বাক্ষর হয়ে গিয়েছিল। রমেশ নিজের হেলমেটের ফিতে কষল এবং আন্নার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়াল। এটি একটি পেশাদার মাথা নাড়ানো ছিল, যাতে শব্দের প্রয়োজন ছিল না। কেবল মিস্টার বর্মা উঠোনের মাঝখানে একা দাঁড়িয়ে রইলেন। তার চোখে অন্ধকার ছিল। বাতাস ত্রিপল ওড়াল এবং খালি র‍্যাক দেখা গেল, যা তার হৃদয়ে একটি গভীর ক্ষতের মতো ছিল।
তার অস্থায়ী সমাধান সবার সামনে বাতিল হয়ে গিয়েছিল। আন্না মিস্টার মালহোত্রার পিছু পিছু ভিআইপি লাউঞ্জের দিকে এগোল। তার মনে উত্তেজনা ছিল, কিন্তু স্পষ্টতাও ছিল। এখন সে বাইরের কেউ ছিল না। লাউঞ্জের কাছের দরজা বন্ধ হল এবং এসির শীতলতা বাইরের গরম দূর করে দিল। ভেতরের জায়গাটি শান্ত ছিল এবং আলো ছিল মৃদু, যা বাইরের শোরগোল এবং ইঞ্জিনের আওয়াজ থেকে একেবারে আলাদা ছিল। মিস্টার মালহোত্রা সোফায় বসলেন এবং সবাইকে বসার ইশারা করলেন। আন্না ধীরে লগবুক কাঁচের টেবিলের ওপর রাখল। ভিআইপি মামলার পরেও তার নজর ছিল সতর্ক। তার মাথায় তখনও সেই বাসের টেস্ট ড্রাইভের ছবি ছিল। ইঞ্জিনের আওয়াজ মসৃণ ছিল, কম্পন কম ছিল এবং যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু এখনই চাপ শেষ হয়নি। দেয়ালের শিডিউল স্ক্রিনে লাল অক্ষরে প্রস্থানের সময় ব্লিঙ্ক করছিল, যা ঘরের প্রত্যেকের মনে সময়ের তলোয়ার ঝুলছে বলে অনুভব করাচ্ছিল। মিস্টার মালহোত্রা কথা শুরু করলেন গম্ভীর কিন্তু শান্ত গলায়। সবার আগে এখনই হওয়া ভিআইপি বাসের রিপোর্ট দিন, সংক্ষেপে কিন্তু সম্পূর্ণ। আন্না লগবুক খুলিও এবং পরিমিত স্বরে বলল, জোড়া ত্রুটি, ভ্যাকিউম পাইপে ফাটল এবং ইজিআর জ্যাকে অক্সিডেশন। প্রক্রিয়া: ব্যাটারি লক, চাকা জ্যাম করা, ভ্যাকিউম চেক, পিন পরিষ্কার করা, সঠিক কোটওয়ালা পাইপ দিয়ে বদলানো, ত্রুটি মোছা এবং নজরদারিতে টেস্ট রান। সে পাতা উল্টালো এবং স্বাক্ষরের জায়গায় আঙুল রাখল। বিক্রম ট্যাবলেট টেবিলে রাখল এবং মেরামতের আগের ও পরের গ্রাফ দেখালো। পাইপ বদলানোর পর বাতাসের প্রবাহের চাপ স্থির হয়ে গিয়েছিল এবং কম্পন স্পষ্টভাবে কমে গিয়েছিল। পাশে বসা রমেশ মাথা নাড়াল। আমি সুপারভিশন স্বাক্ষর করেছি, পরিসংখ্যান স্পষ্ট, কেউ অস্বীকার করতে পারবে না। ঘরের পরিবেশ শান্ত হয়ে গেল, প্রতিটি শব্দ সত্যের সুইয়ের মতো বিচ্ছিল। হঠাৎ ফোনের ঘণ্টি বাজল। মিস্টার মালহোত্রা ফোন টেবিলে রাখলেন এবং স্পিকার অন করলেন। মিস্টার সিংঘানিয়ার আওয়াজ এলো, যা ছিল ভারী এবং স্পষ্ট। আমি চাই কারিগরি টিম এই সপ্তাহে ভিআইপি বাসগুলোর ছন্দ বজায় রাখুক। শর্ত হলো সময় মতো হতে হবে, মানক অনুযায়ী হতে হবে এবং কোনো অজুহাত চলবে না। এক কোনায় বসা মিস্টার বর্মা ফিকে হাসি হাসলেন। যদি সামগ্রী কম পড়ে তবে কি আমরা অস্থায়ীভাবে চালাতে পারি, যাতে ট্রিপ সময় মতো যায়? বিক্রম তখনই কথা কেড়ে নিল, তার আওয়াজ ছিল তীক্ষ্ণ। রিপোর্টে অস্থায়ী শব্দ নেই। অস্থায়ী ব্যবহারের মানে হলো কোনো স্বাক্ষর নেই। অংশীদার ভ্রু কুচকালেন এবং ছোট করে মাথা নাড়ালেন, যেন তিনি এটাই দেখতে চেয়েছিলেন, সিদ্ধান্ত এবং স্পষ্টতা। ঠিক সেই সময় দেয়ালের স্ক্রিন জ্বলে উঠল এবং অনলাইন কল কানেক্ট হল। মিস্টার সিংঘানিয়ার আওয়াজ স্পিকারে গুমড়ে উঠল। আমি ফাইল দেখেছি। পরিসংখ্যানের ওপর ভিত্তি করে কাজ করার পদ্ধতি আমাকে আশ্বস্ত করে। তিনি ক্যামেরার মাধ্যমে সরাসরি আনিয়াকে জিজ্ঞেস করলেন, তুমি ইঞ্জিন এবং চ্যাসিসের জোড়া ত্রুটি এত তাড়াতাড়ি কিভাবে ধরলে? আনিয়া ঘাবড়াল না। আমরা গতি এবং আরপিএম অনুযায়ী সিগন্যালগুলোকে আলাদা করেছি, পরিমাপ এবং তুলনা করেছি, কোনো অনুমান করিনি, কেবল পরিসংখ্যানের ওপর ভরসা করেছি। মিস্টার সিংঘানিয়া কিছু সেকেন্ড থামলেন এবং তারপর তার আওয়াজ নরম হয়ে গেল। আমি চাই মিস্টার মালহোত্রার টিম আমার লাক্সারি বহর সামলাক, এবং মিস আনিয়া, আমি তোমাকে ফিল্ড টিম লিডার নিযুক্ত করছি। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। মিস্টার বর্মা গলা পরিষ্কার করলেন এবং মাঝখানে বলার চেষ্টা করলেন, ফিল্ড টিম লিডারের দায়িত্ব খুব ভারী হয়। যদি শিডিউল বিগড়ে যায় তবে। আনিয়া শান্ত ছিল, তার নজর ছিল স্থির। আমরা শিফট রোটেশন বানাবো, প্রতিটি শিফটে সুপারভিশন স্বাক্ষর থাকবে। যদি কোনো অনিবার্য দেরি হয় তবে আলাদা রিপোর্ট তৈরি হবে, প্রক্রিয়ার ওপর কোনো দোষ আসবে না। মিস্টার মালহোত্রা সাথে সাথে কথা পাক্কা করলেন, আমরা সম্মত এবং এটি গ্রহণ করছি। অনুগ্রহ করে আগে বিস্তারিত শিডিউল পাঠিয়ে দিন, যাতে আমরা স্টাফদের ব্যবস্থা করতে পারি। মিস্টার সিংঘানিয়ার গলায় এখন কিছুটা উষ্ণতা ছিল। আমি শিডিউল এবং একজন বিশেষ সমন্বয়কারীকে পাঠাবো। আমি আপনাদের কাজের প্রতি সম্মানের কদর করি। রুমে কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সবাই বুঝতে পেরেছিল যে হঠাৎ করে একটি বড় মোড় চলে এসেছে। আনিয়ার ফোন ভাইব্রেট হল। একটি নতুন ইমেল এসেছিল, সহযোগিতার প্রস্তাব এবং শুরুর শিডিউল। কাল রাতে একটি ব্যক্তিগত আলোচনা হবে। সে মাথা তুলে বিক্রমের দিকে তাকাল, যে হালকা হাসছিল। ভালো খবর আছে, সে বলল। মিস্টার মালহোত্রা মাথা নাড়লেন, পুরো প্রস্তুতি নাও। মিস্টার ভার্মা মাথা নিচু করে নিলেন এবং অজান্তেই ফোনের স্ক্রিনে ট্যাপ করতে লাগলেন। তার মুখ কালো হয়ে গিয়েছিল, যেন তিনি মনে মনে কোনো হিসাব করছিলেন। আনিয়া কাচের জানালার পাশে দাঁড়িয়ে বাস টার্মিনালের উঠান দেখছিল, যেখানে বাসগুলো শহরের নিঃশ্বাসের মতো যাতায়াত করছিল। তার চোখে নতুন দায়িত্ব স্পষ্ট ছিল, ভারী হলেও সম্মানজনক। পাশে বিক্রম পুরো সিরিজের জন্য একটি মানক রিপোর্ট টেমপ্লেট তৈরি করে নিয়েছিল, যেখানে লেবেল, গ্রাফ, চাপ এবং টর্কের ছবি এবং তদারকি স্বাক্ষরের জায়গা ছিল। রমেশ মোবাইল টুলকিটটি আবার পরীক্ষা করছিল। ওবিডি, টর্চ, টর্ক রেঞ্জ, ভ্যাকিউম পাইপ,
সঠিক কোডযুক্ত কানেক্টর এবং পরিষ্কার করার স্প্রে। বাইরে করিডোরে লাউডস্পিকার আবার বেজে উঠল, যাত্রার প্রস্তুতি নিন। সুনিতা চাচি ট্রে নিয়ে যাচ্ছিলেন, যা থেকে তখনও ধোঁয়া উঠছিল। রুমের পরিবেশ এখন বদলে গিয়েছিল। উত্তেজনার জায়গা দখল করেছিল প্রতীক্ষা। একটি নতুন পথ খুলে গিয়েছিল, যেখানে কঠোর নিয়ম এবং বড় অফিসার উভয়ই সামনে অপেক্ষা করছিল। রুমে কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সবাই বুঝতে পেরেছিল যে হঠাৎ করে একটি বড় মোড় চলে এসেছে। আনিয়ার ফোন ভাইব্রেট হলো। একটি নতুন ইমেল এসেছিল, সহযোগিতার প্রস্তাব এবং শুরুর শিডিউল। কাল রাতে একটি ব্যক্তিগত আলোচনা হবে। সে মাথা তুলে বিক্রমের দিকে তাকালো, যে হালকা হাসছিল। ভালো খবর আছে, সে বলল। মিস্টার মালহোত্রা মাথা নাড়লেন। পুরো প্রস্তুতি নাও। মিস্টার ভার্মা মাথা নিচু করে নিলেন এবং অজান্তেই ফোনের স্ক্রিনে ট্যাপ করতে লাগলেন। তার মুখ কালো হয়ে গিয়েছিল, যেন তিনি মনে মনে কোনো হিসাব কষছিলেন। আনিয়া কাচের জানালার পাশে দাঁড়িয়ে বাস টার্মিনালের উঠান দেখছিল, যেখানে বাসগুলো শহরের নিঃশ্বাসের মতো যাতায়াত করছিল। তার চোখে নতুন দায়িত্ব স্পষ্ট ছিল, ভারী হলেও সম্মানজনক। পাশে বিক্রম পুরো সিরিজের জন্য একটি মানক রিপোর্ট টেমপ্লেট তৈরি করে নিয়েছিল, যেখানে লেবেল, গ্রাফ, চাপ এবং টর্কের ছবি এবং তদারকি স্বাক্ষরের জায়গা ছিল। রমেশ মোবাইল টুলকিটটি আবার পরীক্ষা করছিল। ওবিডি, টর্চ, টর্ক রেঞ্জ, ভ্যাকিউম পাইপ, সঠিক কোডযুক্ত কানেক্টর এবং পরিষ্কার করার স্প্রে। বাইরে করিডোরে লাউডস্পিকার আবার বেজে উঠল, যাত্রার প্রস্তুতি নিন। সুনিতা চাচি ট্রে নিয়ে যাচ্ছিলেন, যা থেকে তখনও ধোঁয়া উঠছিল। রুমের পরিবেশ এখন বদলে গিয়েছিল। উত্তেজনার জায়গা দখল করেছিল প্রতীক্ষা। একটি নতুন পথ খুলে গিয়েছিল, যেখানে কঠোর নিয়ম এবং বড় অফিসার উভয়ই সামনে অপেক্ষা করছিল। স্ক্রিনটি হঠাৎ আরও উজ্জ্বল হয়ে উঠল এবং ভিডিও কল থেকে মিস্টার সিংহানিয়ার গলা ভেসে এলো। আমি চাই বাসগুলো যেন রাস্তায় না থামে। সময় মানে টাকা, কিন্তু গুণমান হল সম্মান। তিনি আনিয়ার দিকে তাকালেন এবং তার কণ্ঠ গম্ভীর হল। যেভাবে তুমি গত 2টি ভিআইপি মামলায় ইঞ্জিন এবং চ্যাসিসের ত্রুটি আলাদা করেছিলে, তা খুব নির্ভুল ছিল। এখন থেকে আমি চাই তুমি প্রতিটি ভিআইপি ট্রিপের পর ফিল্ড টেকনিক্যাল রিপোর্টার হও। আনিয়া মাথা তুলল, তার চোখে কোনো দ্বিধা ছিল না। আমি এটি গ্রহণ করছি, তবে শর্ত থাকে যে আমাকে স্বাক্ষরিত নিয়মের কাঠামোর মধ্যে পূর্ণ প্রযুক্তিগত অধিকার দিতে হবে। মিস্টার সিংহানিয়া মাথা নাড়লেন এবং হাসলেন, ঠিক তাই হবে। মিস্টার ভার্মা কিছুটা ঝুঁকে নিচু স্বরে বললেন, যদি সামগ্রী আসতে দেরি হয়? রমেশ পরিষ্কার শব্দে জবাব দিল, মানক সামগ্রী ছাড়া বাস নড়বে না, আমি স্বাক্ষর করব না। মিস্টার মালহোত্রা উপসংহার টানলেন, যদি মানক সামগ্রী না থাকে তবে শিডিউল পরিবর্তন করুন, চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিন, সম্মানের সাথে কোনো আপোষ হবে না। এরপরই স্ক্রিনে শিডিউল দেখা গেল। বেশ কয়েকটি ট্রিপ একের পর এক ছিল এবং মাঝরাতে একটি ভিআইপি ট্রিপও ছিল। বিক্রম কিছুটা ইতস্তত করে বিরতির সময়ের কথা ভাবতে লাগল, কিন্তু আনিয়ার সাথে সাথে বলল, অনুগ্রহ করে শিফটগুলো আবার সমন্বয় করুন, যাতে কিছুটা রিকাভারি পাওয়া যায়। আমি ভারী শিফট সামলে নেব, কিন্তু ডেটা পরীক্ষা করা ছাড়ব না। মিস্টার মালহোত্রা দৃষ্টি সবার ওপর ঘুরল এবং তিনি স্পষ্ট বললেন, আমরা এই শিডিউল গ্রহণ করছি। মিস্টার ভার্মার মুখ টান টান ছিল। তিনি প্রতিবাদ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে মাথা নাড়তে হল। যখন ভিডিও কল শেষ হল, রুমে তখনও একটি অদৃশ্য উত্তেজনা ছিল। মিস্টার মালহোত্রার ফোন ভাইব্রেট হল। তিনি বার্তাটি পড়লেন এবং মাথা তুললেন। একটি নতুন লাক্সারি কার এইমাত্র শুল্ক গুদামে আটকে পড়েছে। কাল টার্মিনালে আসার সাথে সাথেই সেটির পরীক্ষা করতে হবে। তিনি ঘুরে সরাসরি আনিয়ার দিকে তাকালেন। তুমি আমার সাথে গুদামে চলো, এটি নতুন শিডিউলের প্রথম পরীক্ষা। আনিয়া মাথা নাড়ল, তার চোখ জলজল করছিল। টেবিলে বিক্রম হোয়াইটবোর্ডের কোনায় একটি চেকলিস্ট চিপকে দিল। সুরক্ষা সরঞ্জাম, ডেটা, স্বাক্ষর। রমেশ টর্ক রেঞ্জ এবং ভ্যাকিউম পাইপ কিটটি আবার পরীক্ষা করল এবং প্রতিটি আইটেমে ট্যাগ লাগালো। সুনিতা চাচি দরজা খুলে গরম চায়ের কেটলি নিয়ে এলেন। একটু খেয়ে নাও, তারপর বাড়ি যেও। গ্রিন টি এর সুবাস কপালের ভাঁজ কিছুটা কমিয়ে দিল, কিন্তু সবার চোখে দৃঢ় সংকল্প এবং চাপ একসাথে ছিল। সামনের পথ এখন খোলা ছিল এবং এটি সহজ হতে যাচ্ছিল না। শুল্ক গুদামের জায়গাটি খুব বড় ছিল এবং হাই ভোল্টেজ লাইটে ঝলমল করছিল। কন্টেনারের স্তূপগুলো দেয়ালের মতো দাঁড়িয়েছিল। রাতের বাতাস সেই ভাগ ফোকর দিয়ে বয়ে যাচ্ছিল এবং সাথে করে কংক্রিট আর তেলের গন্ধ আনছিল। সেই লাক্সারি কারটি এইমাত্র নামানো হয়েছিল এবং কাচ ও দরজার হ্যান্ডেলে তখনও প্লাস্টিক জড়ানো ছিল। আনিয়া এগিয়ে গেল। গ্লাভস পরে সে টিমকে গাড়ির চারপাশে শঙ্কু কোন্স রাখার ইশারা করল। সে লগবুক খুলল এবং তার কণ্ঠ শান্ত কিন্তু স্পষ্ট শোনাল, চেকলিস্ট অনুযায়ী শুরু করছি। সবার মাথায় কাল রাতের শিডিউল এবং পূর্ণ প্রযুক্তিগত অধিকারের কথা তাজা ছিল। আজ প্রথম পরীক্ষা ছিল। বিক্রম ফোন তৈরি রাখল।
রমেশ চুপচাপ গাড়ির চারপাশে নিরাপত্তা পরীক্ষা করছিল। মিস্টার মালহোত্রা কয়েক কদম দূরে দাঁড়িয়ে গুদামের লোকজনের সাথে ফোনে কথা বলছিলেন। কেবল মিস্টার ভার্মা ঘড়ি দেখছিলেন এবং দীর্ঘশ্বাস ফেলছিলেন। দেরি হলে ট্রিপ মিস হয়ে যাবে। আনিয়া মাথা না তুলে শুধু বলল, রিপোর্ট হলেই তবে বাস নড়বে। টিমের লক্ষ্য স্পষ্ট ছিল, হ্যান্ডওভার প্রক্রিয়া সম্পন্ন করা। প্রাথমিক পরীক্ষা, চ্যাসিস এবং ইঞ্জিন নম্বরের ছবি, ক্ষতির পরীক্ষা, হস্তক্ষেপের চিহ্ন শনাক্তকরণ এবং পরিশেষে সিদ্ধান্ত গাড়িটি টার্মিনালে যাবে নাকি আটকানো হবে। সবকিছু প্রমাণ এবং স্বাক্ষরের সাথে হওয়া উচিত। গুদামের মেঝে ঠান্ডা ছিল এবং পোর্টেবল লাইট পরীক্ষার এলাকাটিকে ধবধবে সাদা করে দিয়েছিল। টুল টেবিলে সবকিছু গুছানো ছিল, ওবিডি স্ক্যানার, টর্চ, টর্ক রেঞ্জ এবং মার্কার। দূরের প্রশাসনিক ভবনের জানালা থেকে হলুদ আলো আসছিল এবং ইন্টারকমে ঘোষণাগুলো বাতাসের শব্দের সাথে মিশে যাচ্ছিল। গুদামের কর্মীরা কেবল সাহায্য করছিল এবং স্বাক্ষরের জন্য অপেক্ষা করছিল। আনিয়া সিল খোলার ইশারা করল। কাটার ব্যবহারের শব্দ হল। সে বোনেটের কোনায় সিলের পরীক্ষা করল এবং তার নজর হেডলাইটের পাশের একটি স্ক্রুর ওপর গেল, যেটিতে নতুন আঁচড় ছিল এবং মার্কিং পেইন্ট কিছুটা উঠে গিয়েছিল। সে ইশারা করে বলল, এই স্ক্রুটা নিজের জায়গা থেকে সরেছে। বিক্রম সাথে সাথে ক্লোজ আপ ছবি নিল এবং সময় নোট করল। রমেশ লগবুকে লিখল, পরিবহন বা পূর্ব পরীক্ষার সময় বোনেট খোলার সম্ভাবনা। মিস্টার ভার্মা ভ্রু কুঁচকে বললেন, নতুন গাড়ি, একটু এদিক ওদিক চলতেই পারে। আনিয়া মাথা তুলল এবং শক্ত গলায় বলল, সিল সরানোর মানে হল কারচুপির সম্ভাবনা এবং এটি পরীক্ষা করতে হবে। সে ওবিডি কানেক্ট করল। স্ক্রিনে চাপের সাথে যুক্ত একটি ত্রুটি দেখা গেল। আনিয়া পাইপগুলো দেখল এবং দেখতে পেল যে একটি ভ্যাকিউম পাইপের ক্ল্যাম্প সঠিক খাজে বসেনি। দাগটি নতুন ছিল। সে ওয়্যারিং চেক করল এবং একটি কানেক্টারে হালকা অক্সিডেশন দেখতে পেল। বিক্রম সঠিক কোড যুক্ত পাইপের ছবি নিল। আনিয়া ক্ল্যাম্পটি ঠিক করল, কানেক্টার পরিষ্কার করল এবং রমেশ টর্ক মার্কিং করল। ইঞ্জিন আবার স্টার্ট হল। গ্রাফ স্থিতিশীল ছিল এবং কোনো ত্রুটি ছিল না। কাজ এখনও শেষ হয়নি। তারা জ্যাক লাগিয়ে চাকার বোল্ট এবং সাসপেনশন পরীক্ষা করলেন। সব ঠিক ছিল। গাড়িটিকে গুদামে এক চক্কর দেওয়ানো হলো। 3টি গতিতেই ফলাফল স্থিতিশীল ছিল। স্টিয়ারিং স্থির ছিল। আনিয়া লগবুক বন্ধ করল এবং উপসংহার টানল, বোনেট খোলার চিহ্ন ও আঁচড় ঠিক করে দেওয়া হয়েছে। নোটের সাথে টার্মিনালে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। মিস্টার ভার্মা সাথে সাথে এগিয়ে এলেন। এখনই সাইন করে দাও, যাতে তাড়াতাড়ি বের হতে পারি। ছোটখাটো কথা লেখার কি দরকার? মিস্টার মালহোত্রা সরাসরি তার দিকে তাকালেন এবং তার কণ্ঠস্বর গুমড়ে উঠল। নাম কামাতে শতাব্দী লাগে, খোয়াতে এক পল। আজ লুকোবে, কাল রাস্তায় খারাপ হলে কে ভুগবে? আনিয়া ঘাবড়াল না। সে লগবুকটি তাদের সামনে রাখল। খোলার চিহ্ন নথিভুক্ত করতে হবে। ছবি আছে, সময় আছে এবং নজরদারি আছে। রমেশ পেন নামিয়ে স্বাক্ষর করল। আমি তখনই সাইন করব যখন রিপোর্ট পুরো হবে। গুদামে উত্তেজনা ছিল। তখনই মিস্টার মালহোত্রার ফোন বাজল। মিস্টার সিংহানিয়ার ফোন ছিল। কি অবস্থা মিস্টার মালহোত্রা? তিনি আনিয়ার দিকে তাকালেন। সে মাথা নাড়ল। সত্যিটা বলো ছবির সাথে। মিস্টার মালহোত্রা জবাব দিলেন, ঠিক আছে, খোলার চিহ্ন ছিল, যা ঠিক করে দেওয়া হয়েছে। আমরা এটি টার্মিনালে নিয়ে যাচ্ছি। ওপাশে নিস্তব্ধতা ছিল। তারপর মিস্টার সিংহানিয়ার গলা পাওয়া গেল, আমার পুরো রিপোর্ট চাই। বিক্রম দেরি না করে চ্যাসিস এবং ইঞ্জিন নম্বরের ছবি নিল। সে গ্রাফ এবং ক্ল্যাম্পের ছবি সেভ করল। রমেশ উইন্ডশিল্ডে পরীক্ষিত স্টিকার লাগাল। সুনিতা চাচি আনিয়াকে গরম জল দিলেন। খেয়ে নে বেটি। আনিয়া মাথা নাড়ল। তার হাত তখনও নোংরা ছিল। পাশে মিস্টার ভার্মা ফোন ধরে দাঁড়িয়েছিলেন। তার চোখে তখনও কোনো পরিকল্পনা চলছিল। লাক্সারি কার কি গুদাম থেকে বেরিয়ে গেল। লাল টেল লাইট দূরে হারিয়ে গেল। কিন্তু টিমের হৃদয়ে উত্তেজনা এখন দৃঢ় সংকল্পে বদলে গিয়েছিল। এটি তো আগামী দিনের চ্যালেঞ্জগুলোর মাত্র শুরু ছিল। টার্মিনালের অডিটোরিয়াম উষ্ণ আলোয় ভরা ছিল। স্টেজের পেছনে স্লোগান লেখা ছিল, সঠিক কোড, সঠিক ডেটা, সঠিক সময়। চকচকে কাঠের টেবিলের ওপর 2টি চুক্তি রাখা ছিল এবং পাশে গরম চা ও মিষ্টি ছিল। আনিয়া মিস্টার মালহোত্রার পাশে দাঁড়িয়েছিল। তার ভঙ্গি ছিল স্থির। নিচে টেকনিক্যাল টিম সারিবদ্ধভাবে বসেছিল। যখন মিস্টার সিংহানিয়া ভেতরে এলেন, অডিটোরিয়ামে পিনপতন নীরবতা ছেয়ে গেল। তার দৃষ্টি আনিয়ার ওপর কিছুক্ষণ স্থির থাকল, যাতে বিশ্বাস এবং সম্মান ছিল। কাল রাতের গুদামের পরীক্ষার পর গাড়িটি সুরক্ষিতভাবে টার্মিনালে চলে এসেছিল। ফটোগ্রাফ এবং স্বাক্ষরযুক্ত রিপোর্ট রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই পুরনো চুক্তিটি আজ স্বাক্ষরের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল।
বিক্রমের পকেটে ডেটা ভরা ইউএসপি ছিল এবং রমেশ লগবুকটিতে এমনভাবে ধরেছিল যেন সেটি তার সম্মান। অনুষ্ঠানের লক্ষ্য স্পষ্ট ছিল, চুক্তিতে স্বাক্ষর, নতুন দায়িত্বের ঘোষণা এবং মিস্টার ভার্মার ব্যক্তিগত দায়িত্বের নিষ্পত্তি। এটি বুঝিয়ে দেওয়া যে ভুল শুধরানো সম্ভব, কিন্তু নিয়ম জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই অনুষ্ঠানটি মনের পরিবর্তনের প্রতীক ছিল। পেশার প্রতি বিশ্বাস মানবিক আবেগের ভিত্তি হয়ে উঠেছিল। অডিটোরিয়ামের পরিবেশ গম্ভীর হলেও সেখানে আপনপন ছিল। নিচে সুনিতা চাচি এবং অফিসের কয়েকজন লোক বসে কানাকানি করছিলেন, যা পরিবেশকে স্বাভাবিক করে তুলছিল। বাইরে উঠানে বাসগুলো লাইনে দাঁড়িয়েছিল, যেগুলোর ওপর কোম্পানির লোগো জ্বলজ্বল করছিল। আনিয়া শান্ত ছিল, তার অধিকার তখনও কাজ এবং টিম ছিল। মিস্টার মালহোত্রা মূল ভূমিকা পালন করলেন, তার কণ্ঠ স্পষ্ট ছিল। বিক্রম ডেটা নিয়ে তৈরি ছিল, রমেশ নিজের স্বাক্ষরকে সম্মান মনে করত। মিস্টার ভার্মা শেষ সারিতে বসেছিলেন, তার মুখ ছিল অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। তিনি জানতেন যে আজ তাকে দায়িত্বের মুখোমুখি হতে হবে। সুনিতা চাচির চুলে পাক ধরেছিল, কিন্তু হাসি ছিল সৌম্য, আর মিস্টার সিংহানিয়ার মুখে ছিল অভিজ্ঞতার শান্তি। অনুষ্ঠান শুরু হলো। মিস্টার মালহোত্রা মঞ্চে এলেন এবং তার কণ্ঠ প্রতিধ্বনিত হল, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, প্রথম ভিআইপি মামলা থেকে শুরু করে গুদাম পর্যন্ত প্রযুক্তিগত টিম প্রমাণ করে দিয়েছে যে এই পেশাকে সত্যের সাথে পথ চলতে হবে। এখন আমি ইঞ্জিনিয়ার বিক্রমকে 2টি মামলার ডেটা দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিক্রম প্রজেক্টর কানেক্ট করল। স্ক্রিনে লেবেল, গ্রাফ এবং টর্কের ছবি দেখা গেল। সে সংক্ষেপে নিজের কথা রাখল। যখন প্রেজেন্টেশন শেষ হল, মিস্টার সিংহানিয়া উঠে দাঁড়ালেন। তার গলা উষ্ণ ছিল। আমি আপনাদের এই কারণেই বেছে নিয়েছি, কারণ আপনারা সত্যকে বেছে নিয়েছেন। তিনি চুক্তিতে স্বাক্ষর করলেন। তারপর তিনি আনিয়াকে টিমের পক্ষ থেকে ফিল্ড রুলস গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালেন। পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। সুনিতা চাচি চোখ মুছলেন এবং ফিসফিস করে বললেন, লম্বা দৌড়েই ঘোড়া চেনা যায়। এর পরপরই মিস্টার মালহোত্রা দায়িত্বের নোটিশটি পড়লেন। পুরনো ভুলের ভিত্তিতে মিস্টার ভার্মাকে সতর্ক করা হচ্ছে এবং তাকে সামগ্রী বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে, যেখানে তাকে নতুন করে প্রশিক্ষণ নিতে হবে। যতক্ষণ না মূল্যায়ন শেষ হচ্ছে, তিনি ফিল্ড পরিচালনা করবেন না। অডিটোরিয়াম শান্ত হয়ে গেল। মিস্টার ভার্মা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার গলা বুঝে আসছিল। আমি টিমের কাছে ক্ষমা চাইছি, বিশেষ করে আনিয়ার কাছে। আমি শাস্তি গ্রহণ করছি এবং শুরু থেকে শিখব। আনিয়া তার দিকে তাকালো এবং শান্তভাবে বলল, কাজে যে কেউ হোঁচট খেতে পারে, গুরুত্বপূর্ণ হল উঠে দাঁড়ানো কিভাবে। অডিটোরিয়ামে এক মুহূর্তের নিস্তব্ধতার পর করতালি বাজল। মিস্টার ভার্মার চোখ লাল ছিল, কিন্তু বহু বছর পর তিনি সত্যিই মাথা নত করলেন। সাক্ষণ অনুষ্ঠানের পর করিডরে হাওয়া বইছিল। মিস্টার সিংহানিয়া আনিয়ার সাথে হাঁটছিলেন। তিনি নিচু স্বরে বললেন, আমি পছন্দ করি যে তুমি ডেটা দিয়ে পেশাকে বাঁচাও, প্রতিশ্রুতি দিয়ে নয়। এই সম্মান আমাকে তোমার সম্পর্কে আরও ভাবতে বাধ্য করছে। আনিয়া নজর সরাল না। আমি এই টিমের কাছে ঋণী। ব্যক্তিগত কথা যদি হয়, তবে আমি ধীরে ধীরে বুঝতে চাইব, কোনো তাড়া নেই। মিস্টার সিংহানিয়া হাসলেন। তার মাথা নাড়ার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল। আমিও তাই চাই। আমি তোমার এবং টিমের সম্মান করব। অডিটোরিয়ামে ফিরে মিস্টার সিংহানিয়া একটি সারপ্রাইজ ঘোষণা করলেন। আমি টেকনিশিয়ানদের জন্য 3টি সঠিক স্কলারশিপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। সঠিক কোড, সঠিক প্রক্রিয়া, সঠিক ডেটা। যারা উৎকৃষ্ট হবে তারা অতিরিক্ত পুরস্কার পাবে। করতালি আবার বেজে উঠল। রমেশ লগবুক খুলল এবং নতুন সিরিজের প্রথম পাতায় স্বাক্ষর করল। আজ থেকে শুরু। বিক্রম কম্পিউটারের মাধ্যমে পুরো সিস্টেমকে মানক রিপোর্ট পাঠিয়ে দিল। মিস্টার মালহোত্রা নিজের কথা শেষ করলেন। সম্মান নিজে থেকে আসে না, আবার নিজে থেকে চলেও যায় না। সুনিতা চাচি চা নিয়ে এলেন এবং হাসলেন। একটু খেয়ে নাও, তারপর কাজে লেগে যাও। আনিয়া চা নিল এবং হাসল। বাইরে ওঠানে লাক্সারি কারটি স্টার্ট হলো এবং ইঞ্জিনের শব্দ ছিল নিঃশ্বাসের মতো মৃদু। মিস্টার সিংহানিয়া দূরে দাঁড়িয়েছিলেন এবং তার দৃষ্টি ছিল আনিয়ার ওপর। এটি কোনো ফাঁকা প্রতিশ্রুতি ছিল না, বরং এটি ছিল এক লম্বা পথ যেটিতে আজ থেকে একসাথে চলতেছিল। পেশার বার্তা সবার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। সঠিক কোড, সঠিক প্রক্রিয়া, সঠিক ডেটা, সঠিক স্বাক্ষর এবং একটি সহজ কিন্তু গভীর জীবনবোধ। ভুল হলে শুধরে নাও, আবার শুরু করো। দল নিরপেক্ষ এবং যে নিজেকে শুধরাতে চায় তাকে পেছনে ফেলে রাখা হয় না। আনিয়া প্রযুক্তিগত টিমের দিকে তাকালো এবং স্পষ্ট বলল, আমরা এগিয়ে যাব, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। বাইরে ইঞ্জিনের শব্দ একটি ছন্দে ছিল, যেন সেই দলের হৃৎস্পন্দন যারা এইমাত্র চুক্তি এবং বিশ্বাস দুটোই লক করেছিল। অডিটোরিয়াম খালি হয়ে গেল, কেবল চায়ের গ্রান আর শান্তি রয়ে গেল। জীবনে কখনো কখনো আমরা আরামের জন্য ভুলের সাথে আপোষ করে ফেলি,
কিন্তু বাস্তবে যখন আমরা সোজা হয়ে দাঁড়াই, নীতি এবং দায়িত্বকে আঁকড়ে ধরি, তখনই আমরা প্রকৃত সম্মান পাই। কাজ হোক বা জীবন, একটি সঠিক শব্দই ভিত্তি হয়, কারণ সম্মান নিজে থেকে আসে না এবং নিজে থেকে যায়ও না। এটি সবচেয়ে দামি সম্পদ, যা প্রত্যেকের সামলানো উচিত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? নিজের মতামত নিচে জানান এবং এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা পৃথিবীর কোন কোন থেকে আমাদের এই গল্পটি শুনছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের জানতে পেরে খুব খুশি হবে। আনিয়া এবং তার টিমের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? সত্য এবং সততার এই জয় কি আপনাদের হৃদয়কেও ছুঁয়ে গিয়েছে? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আপনারা সকলে যেখানেই থাকুন সবসময় সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের জীবনে সবসময় শান্তি বজায় থাকুক। আপনাদের কাছেও যদি এই রকম কোনো হৃদয়স্পর্শী বা অনুপ্রেরণামূলক গল্প থাকে, অথবা আপনি নিজের জীবনে এমন কিছু অনুভব করেছেন যা সবার শোনা উচিত, তবে দয়া করে আমাদের লিখে পাঠান। আমরা আপনার গল্পটি বিশ্বের কাছে পৌঁছে দেব।